Welcome Guide to Education. My name is সুমন সামন্ত। প্রত্যেককেই গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটি ম্যারাথন নিয়ে এসেছি। ঠিক ওয়েস্ট বেঙ্গল যে সামনে এসএসসি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, তো এডুকেশন সাবজেক্টের উপরে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমার অনেক ভিডিও আমি আপলোড করেছিলাম বা অনেক সিলেবাসের উপরে ভিত্তি করে অনেক ক্লাস এনেছিলাম, কিন্তু দীর্ঘদিন ভিডিও আমি আপলোড করতে পারিনি। রিসেন্ট কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ইউনিট 1-এর উপরে একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। তো এইভাবে আমার ইচ্ছে আছে মিনিমাম 10টা ইউনিটে 10টা ম্যারাথন এবং বেশ কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট আলোচনা। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসে যে বিষয়ের উপরে ম্যারাথন রেখেছি সেটি হচ্ছে আমাদের এসএসসি এডুকেশন সাবজেক্টের ইউনিট 3-তে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই যে পার্ট আছে, এখানে যে এরিয়াগুলো আমাদেরকে স্টাডি করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে কনসেপ্ট অফ সোশিওলজি, সোশ্যাল গ্রুপ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল মোবিলিটি, সোশ্যালাইজেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল প্রসেস। দেখো, অনেকেই ফার্স্ট ইউনিটের ম্যারাথন দেওয়ার পরে যে আমি অনেকেই কমেন্ট করেছো ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, অবশ্যই আমি চেষ্টা করব ওই ইউনিটগুলো ম্যারাথন রাখার। তো দেখো, বিশেষত সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের এই যে এরিয়াগুলো আমি আজকে ম্যারাথন যে স্টাডি করাবো, তো এই এরিয়াগুলো থেকেই আমাদের বিশেষত প্রশ্নের জায়গাগুলো হয়ে থাকে। তো কম সময়ের মধ্যে এই ম্যারাথন ক্লাসে আমরা এই এরিয়াগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করব। তাহলে আবারও বলছি, এডুকেশন সাবজেক্টের যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, এখানে সিলেবাসের ইউনিট 3-তে যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আছে, সেখানে যে এরিয়াগুলোকে স্টাডি করতে হয় সেইগুলোর উপরে আজকে আমার এই ম্যারাথন ক্লাস। তো একবারে আর সময় নষ্ট না করে আমি একবারে আলোচনার মধ্যে চলে যাচ্ছি। অনেকগুলো স্লাইড আছে এবং অনেকটা টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক, শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই যে সোশিওলজি কথাটি আমরা ব্যবহার করছি, যার উপরেই আমাদের পেপার ইউনিটটি রয়েছে, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এখানে আমরা যদি দেখি যে অরিজিন অফ দ্য সোশিওলজি, অর্থাৎ এই সোশিওলজি শব্দটি কোথা থেকে এসেছে, তো তাহলে আমরা দেখতে পাবো এই সোশিওলজি শব্দটি গঠিত হয়েছে দুটি শব্দ থেকে, এক হচ্ছে সোশিয়াস এবং লোগোস থেকে। তাহলে আমাদের মনে রাখার বিষয় যে সোশিওলজি শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, এক হচ্ছে সোশিয়াস, এক হচ্ছে লোগোস। এই সোশিয়াস শব্দটি একটি গ্রিক শব্দ, সোশিয়াস শব্দটি ল্যাটিন শব্দ, যার অর্থ সহচর বা সমাজ। আর লোগোস যে শব্দটি, এটি গ্রিক শব্দ, যার অর্থ জ্ঞান, বিজ্ঞান বা অধ্যয়ন, যাই বলি না কেন। তাহলে সোশিওলজি অর্থাৎ সমাজ নিয়ে অধ্যয়ন বা স্টাডি অফ সোসাইটি। তাহলে এইখানে কয়েকটা পার্ট মনে রাখতে বলবো। এক হচ্ছে সোশিওলজি শব্দটি দুটি শব্দ থেকে এসছে, সোশিয়াস আর লোগোস। সোশিয়াস হচ্ছে ল্যাটিন শব্দ, লোগোস হচ্ছে গ্রিক শব্দ। সোশিয়াস কথার অর্থ হলো সহচর বা সমাজ, আর লোগোস কথার অর্থ হলো জ্ঞান বা অধ্যয়ন। ঠিক আছে, এবার আচ্ছা, এই জায়গাতে যাওয়ার আগে আমি একটু বিষয় আলোচনা করি যে ধরো আজকে আমাদের এডুকেশন সাবজেক্টের আমাদের আছে এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল ফিলোসফি, এরকম কত জায়গা আছে, এডুকেশনাল টেকনোলজি, মানে সমস্ত ক্ষেত্রে মানে আলোচনার জায়গা ছড়িয়ে রেখেছে এডুকেশন সাবজেক্ট। তাহলে এই যে একটা পার্ট যেখানে সমাজবিদ্যা আলোচনা হচ্ছে, সেখানে কি যদি আমরা এই সমাজবিদ্যা স্টাডি করতে যাই, যদি আমরা একটু ভাবি, আচ্ছা মানুষ কেন সমাজবদ্ধভাবে থাকে? আচ্ছা, মানুষের এই পরিবার, এই দেশগুলো, এই গ্রামগুলো, এইটা কি একটা সোসাইটির অন্তর্গত? আচ্ছা, মানুষ কখনো কখনো গ্রুপ হয়ে যাচ্ছে, দেখছি ধর্মগতভাবে গ্রুপ হয়ে যাচ্ছে, কখনো জাতিগতভাবে গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে একটা মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে সোসাইটিতে একটা গ্রুপ কাজ করছে। আচ্ছা, আবার দেখলাম একটা মানুষ গরিব ছিল, সে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছে।
তাহলে কি সোশ্যালটা মানে মোবিলিটি ঘটলো? আচ্ছা, কেন সমাজে এত ভেদাভেদ জাতপাত নিয়ে, ধর্মগত নিয়ে? এই তাহলে কি সোসাইটির মধ্যে স্ট্র্যাটিফিকেশন আছে? আবার সোশ্যাল প্রসেস কিভাবে হচ্ছে? তার মানে সোশ্যাল তো সমাজ তো এগিয়ে চলেছে, সমাজের তাহলে প্রসেস ঘটছে। আচ্ছা, আবার যদি এরকম ভাবে ভাবি যে ধরো এই সোসাইটির কি পরিবর্তন ঘটছে? হ্যাঁ, পরিবর্তন ঘটছে। তাহলে কিভাবে ঘটছে? তাহলে তো সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পরিবর্তন ঘটছে, এবং সোশ্যাল কিছু ইস্যু বা প্রবলেম আছে, কারেন্ট যে প্রবলেমগুলো, সেগুলো আমাদের কি সমাজের মধ্যে সমাজের দ্বারা কিছু প্রভাবিত হয়? হ্যাঁ, হয়। যেমন কাস্ট আছে, এসসি এসটি ওবিসি, বা আমাদের যেই জায়গাগুলোকে বলা হয় যে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের সমস্যা, নিরক্ষরতার সমস্যা। তাহলে এই জায়গাগুলো আমরা কোথায় আলোচনা হচ্ছে? না, আমাদের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আলোচনা হচ্ছে। যদি আমরা একটু ফিল করি যে সোসাইটির এই যে জায়গাগুলোর কথা বললাম, এটা নিয়ে একটা যে আলোচনাকারী বিজ্ঞান, তাকে আমরা বলবো সোশিওলজি। আচ্ছা, এবারে শুরু করা যাক। এই যে সোশিওলজি কথাটা আমরা বললাম যে ফাদার, এবার আমরা দেখো ফাদার অফ সোশিওলজি। ফাদার অফ সোশিওলজি অগাস্ট কোঁতের নাম মনে রাখবো। উনি একজন ফরাসি দার্শনিক ছিলেন। উনি 1838 সালে প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে অগাস্ট কোঁত এই নামটা স্মরণে রাখবো। উনি 1838 সালে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, তাকে বলা হয় ফাদার অফ সোশিওলজি, সমাজতত্ত্বের জনক হিসাবে দেখা হয়। তিনি সমাজতত্ত্বকে একটি পজিটিভ সায়েন্স হিসাবে ব্যাখ্যা করেছেন। দেখো, তিনি পজিটিভ সায়েন্স বা তার একটি গ্রন্থ আছে পজিটিভ ফিলোসফি, সেটাও একটু আমি স্মরণ করিয়ে দিলাম, একটু অ্যাড করে নেবে তোমরা, যে ওনার এই সমাজতত্ত্বকে উনি কি দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন? পজিটিভ সায়েন্স, অর্থাৎ একটা যাকে বলা হয় একটা যুক্তি নির্ভর, একটা বৈজ্ঞানিক। এর আগে এত সমাজতত্ত্বকে এভাবে কেউ আলোচনা করতো না। তাহলে অগাস্ট কোঁত সমাজতত্ত্বকে আলোচনার ক্ষেত্রে পজিটিভ সায়েন্স কথাটা ব্যবহার করেছেন। উনি বলছেন যে বিজ্ঞান যেমনভাবে শাস্ত্রকে অধ্যয়ন করে, যে বিষয়গুলোকে অধ্যয়ন করে, তেমনভাবেই সমাজতত্ত্বকে অধ্যয়ন করতে হবে বা অধ্যয়ন করা হবে। তো সেই জায়গা থেকে উনি পজিটিভ সায়েন্স হিসাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, নেক্সট স্লাইড আমরা একটু দেখবো যে ডেফিনেশন অফ সোশিওলজি, একটু অবশ্যই জানবো। আসলে সমাজতত্ত্ব কি, যদি আমরা বলি যে ডেফিনেশন অফ সোশিওলজি, দেখো এটাকে একটু ফিল করো যে মানুষ একা থাকতে পারে না, তাকে সমাজে দলবদ্ধভাবে থাকতে হয়। যদি মানুষ বলে আমি একা থাকবো, অ্যারিস্টটলের ভাষায়, যে মানুষ ভাবে একা থাকবো, হয় সে পশু, না হয় তাকে দেবতা হতে হবে। মানুষ সামাজিক জীব, এই কথাটাও অ্যারিস্টটল বলেছেন, এটি একটি ভালো এমসিকিউ। মানুষ সামাজিক জীব, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক জীব হিসাবে অ্যারিস্টটল বলেছেন। তাহলে দেখো, হ্যাঁ সত্যিই তো তাই, যে হ্যাঁ এত ভেদাভেদ, এত জাতিগত, এত ক্লাস, এত স্ট্র্যাটিফিকেশন, এই যে সোশ্যাল মোবিলিটি ঘটছে, এই যে সোশ্যাল গোষ্ঠীতে ভাগ হয়ে যাচ্ছে, কেউ জাতিগতভাবে একটা রূপ নিচ্ছে, কেউ ধর্মগতভাবে, কেউ রাজনৈতিকগতভাবে, কোনো গোষ্ঠী আবার স্থায়ী হচ্ছে, কোনো গোষ্ঠী আবার অস্থায়ী হচ্ছে। কোনো একটা গোষ্ঠীগত ব্যাপার আছে, যে সোসাইটি তো পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন দরকারও তো। তাহলে ধরো এই বিষয়গুলোকে নিয়ে একটা অধ্যায় আলোচনা করা যেতে পারে। জীবন বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র একটা অবশ্যই নিশ্চয় আলাদা আছে, জড় বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র নিশ্চয় অবশ্যই একটা আলাদা আছে। তাহলে এটা এই সমাজের কাঠামোগত, সমাজের উপাদানগত দিকগুলোকে নিয়ে আলোচনা করছে। তাহলে সমাজতত্ত্ব হলো সামাজিক বিজ্ঞান, যা মানব সমাজ, মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক গঠন, সামাজিক পরিবর্তনকে বৈজ্ঞানিক ভিত্তিক অধ্যয়ন করে। আমাদেরকে সোশিওলজি এখানে লিখতে দেবে না, চাইবে না যে সোশিওলজি কনসেপ্ট, তবুও আমাদেরকে জানতে হবে, কারণ এটার উপরেই আমাদের বাকি সবগুলো। তাহলে কি বলছে দেখো, সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব একটা বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যা মানব সমাজ নিয়ে আলোচনা করছে, মানুষের যে সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করছে, সামাজিক গোষ্ঠী নিয়ে আলোচনা করছে, সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছে, সমাজের গঠন ও পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি ডেফিনেশন অফ সোশিওলজির আন্ডারে আসছে। এটি সমাজের ভেতরকার যে নিয়ম, সমাজের একটা ভেতরের সংস্কৃতিগত ভাবধারা থাকে, যেটা বাহ্যিক চোখে দেখা যায় না, তাই ভেতরের নিয়ম, রীতিনীতি, সংস্কৃতি, সামাজিক সমস্যাগুলো বিশ্লেষণ করে সমাজকে ভালোভাবে বোঝার চেষ্টা করে, যে আসলে সমাজ কি, সমাজের গতিধারা কি। আচ্ছা, অগাস্ট কোঁত সমাজতত্ত্বের জনক বলা হয়। উনি বলছেন
সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অর্ডার অ্যান্ড প্রোগ্রেস। সমাজতত্ত্ব হলো সমাজের যে শৃঙ্খলা, সমাজের মধ্যে একটা ডিসিপ্লিন কাজ করছে ও অগ্রগতিকে নিয়ে গবেষণা করা বিজ্ঞান। তাহলে সমাজতত্ত্ব হলো সমাজের শৃঙ্খলা, যে ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিনই সমাজ চলছে, কিন্তু নিজেদের অদৃশ্য কিন্তু একটা ডিসিপ্লিনে চলছে সমাজ, একটা ডিসিপ্লিন এবং সমাজের ডিসিপ্লিন এবং অগ্রগতি নিয়ে গবেষণাকারী একটি বিজ্ঞান বলে ব্যাখ্যা করছে। দেখো আমরা এটাতে সময় বেশি টাইম কাটাবো না, আমাদের অনেক জায়গা আছে, সেগুলো থেকেই, যেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেই জায়গাগুলো একটু বুঝতে হবে। আচ্ছা দেখো এখানে কি বলছে, ডেফিনেশন অফ এডুকেশনাল সোশিয়োলজি। আমি কিন্তু সেখানে এমনি আমি বললাম সোশিয়োলজির জনকের কথা বললাম অগাস্ট কোঁত। এখানে আমরা একটু কনসেপ্ট করব যে এডুকেশনাল সোশিয়োলজি একটা জিনিস খেয়াল করো, আমরা যখন মনোবিজ্ঞান পড়তাম আমরা বলতাম শিক্ষা মনোবিজ্ঞান কি না, মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা যখন শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট ঘটানোর চেষ্টা করা হয় তখন তাকে আমরা বলছি শিক্ষামূলক মনোবিজ্ঞান বলছি। সেইভাবে ভাবলে যে ধরো স্টুডেন্টদেরকে বা ভবিষ্যতের প্রজন্মকে বোঝাতে হবে তো যে সমাজতত্ত্ব কি, সেখানে যে কাস্টগত ভাগ কিভাবে হয়েছে, কিভাবে মোবিলিটি হচ্ছে, সোশ্যাল গ্রুপ বা কি, একজন সামাজিক জীব হিসাবে তার সমাজের বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জ্ঞান বা ধারণা থাকা দরকার। তাহলে সেটা কিভাবে হবে, সেটা এডুকেশনের মাধ্যমে হতে পারে, ছেলে মেয়েদেরকে সমাজতত্ত্বের জ্ঞান। তাহলে সেইভাবে যদি আমরা ভাবি শিক্ষামূলক সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্বের একটা শাখা, সমাজতত্ত্বের একটা শাখা। এমনি সোশিওলজির একটা আলাদা অধ্যয়নকারী তার জায়গা আছে, একটা আলাদা সাবজেক্ট হিসাবে, কিন্তু সমাজতত্ত্বের একটা শাখা, সমাজতত্ত্বের কিছু দৃষ্টিভঙ্গি এডুকেশনে অ্যাপ্লাই করা হচ্ছে, যা শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। কিরকম, শিক্ষা কিভাবে সমাজে প্রভাব ফেলছে, সমাজ উন্নত হলে কিভাবে এডুকেশনের উপরে প্রভাব ফেলছে, এই যে বিষয়টা এটা নিয়ে পারস্পরিক বিশ্লেষণ করে। কোথায় না শিক্ষা সমাজবিদ্যায়। এই শাখা ব্যাখ্যা করে কিভাবে সমাজ শিক্ষাকে প্রভাবিত করে, শিক্ষা কিভাবে সমাজে পরিবর্তন আনে, শিক্ষা সমাজবিজ্ঞান কিভাবে একে অপরের গঠন এবং পরিবর্তন করে, এটাই শিক্ষামূলক সমাজতত্ত্বের মূল বিষয়। দেখো আজকে যদি কোনো এরিয়ার সোসাইটি উন্নত হয় তাহলে সেখানে সোসাইটির মানুষগুলো কি চাইবে, সেখানে শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্ট ঘটাতে। আবার দেখো যে এরিয়াতে শিক্ষার জায়গাটা ভালো সেই এরিয়াতে এমনি সোসাইটি ভালো। তাহলে দেখো এই যে জায়গাগুলো বিশ্লেষণকারী যে শাস্ত্র বা জায়গা সেটা হচ্ছে এডুকেশনাল সোশিয়োলজি। ফাদার অফ এডুকেশনাল সোশিয়োলজি হিসাবে কাকে দেখা হয়, জর্জ পেইন বা পেইনি বলা হয়ে থাকে, পেইন বা পেইনি কথাটা মনে রাখবে, জর্জ পেইনি হস্যই হতো বা কোথাও দেয়া নেই, পেইনি কথাটা কিন্তু যোগ করবে। তাহলে এডুকেশনাল সোশিয়োলজির জনক বলা হবে পেইনি আর সোশিয়োলজির জনক হবে অগাস্ট কোঁত। পেইনি 1928 সালে প্রিন্সিপাল অফ এডুকেশনাল সোশিয়োলজি, ওনার বই প্রিন্সিপাল অফ এডুকেশনাল সোশিয়োলজি বইয়ে সামাজিক দিক বিশ্লেষণ করে এডুকেশনাল সোশিয়োলজি বা শিক্ষা সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। তবে অনেকেই এমিল ডুরখেইম এবং ম্যাক্স ওয়েবার এই দুজনকে ফাদার অফ এডুকেশনাল সোশিয়োলজি হিসেবে বলা হয়। তাহলে দ্বন্দ্ব, আমাদের পেইনি থাকলে পেইনি অপশন হচ্ছেই, যদি না থাকে এই অপশন, যদি কিছু থাকে এমিল ডুরখেইম বা ম্যাক্স ওয়েবার, সেই জায়গাগুলো আমরা চয়েস করব। দেখো যেটা আমাদের আছে, হ্যাঁ লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড, এই যে ব্যক্তি লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড, একে ফাদার অফ এডুকেশনাল সোশিয়োলজি বলা হয়, কিন্তু কোথার দিক থেকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে, কিন্তু এটা ভারতীয়ভাবে বা এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে ভারতীয়ভাবে নয়, এটাও মিস্টেক হচ্ছে যে পেইনি হচ্ছে নর্মালভাবেই সবাই বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এমিল ডুরখেইম এবং ম্যাক্স ওয়েবারকে অনেকেই দাবি করছে তাদেরকে ফাদার অফ এডুকেশন। এরকম তো এডুকেশনে আমাদের অনেক প্রশ্ন আছে না, যে কোনটা, সেখানে অপশনের ভিত্তিতেই আমাদেরকে নিতে হবে। এবং যেটা আমরা বলছি লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাদার অফ এডুকেশনাল সোশিয়োলজি। আচ্ছা নেক্সট আমরা স্লাইডে চলে যাব। হ্যাঁ, এই তিনটে কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে, এখান থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন হয়ে থাকে। এক হচ্ছে এডুকেশনাল সোশিয়োলজি, এক হচ্ছে সোশিয়োলজি অফ এডুকেশন, এক হচ্ছে সোশিয়োলজি ইন এডুকেশন, এইটা একটু ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে আমাদের শিক্ষামূলক সমাজতত্ত্ব, এক হচ্ছে শিক্ষার সমাজতত্ত্ব, এক হচ্ছে শেষেরটা শিক্ষাই সমাজতত্ত্ব।
তাহলে এই কনসেপ্টটাকে আমরা কিভাবে ক্লিয়ার করবো, আমাদেরকে এই তিনটের ভিতরে একটু পার্থক্য আছে, সামান্য সামান্য, সেটাকে একটু ধরতে হবে। যেমন ধরো শিক্ষার কাঠামো, আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে, এটা সমাজের কাঠামো হবে, দুঃখিত। সমাজের কাঠামো বা ধরো শিক্ষার কাঠামো যদি আছে, এখানে দেখি শিক্ষার কাঠামো জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী ইত্যাদি ও তার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে, মূলত শিক্ষা ও সমাজে পারস্পরিক সম্পর্ক। এডুকেশনাল সোশিওলজিতে দেখা হয় পারস্পরিক সম্পর্কের জায়গাটা দেখা হয় কিসের ভিত্তিতে, ধরো আমাদের সমাজে কিছু কাঠামো আছে, জাতিগত, ধর্মগত, লিঙ্গগত, শ্রেণীগত, গোষ্ঠীগত কিছু সামাজিক দৃষ্টিভঙ্গি আছে, মানে পার্সপেক্টিভ আছে সামাজিক কাঠামোর ভিত্তিতে। যখন এডুকেশনে এই সামাজিক কাঠামোর অন্তর্গত উপাদানগুলোকে নিয়ে আলোচনা করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে এডুকেশনাল সোশিওলজি। কেমন ভাবে দেখো, যে একটা ছেলে বঞ্চিত, সে সংখ্যালঘু সম্প্রদায়ের, তাই তাকে ভালো স্কুলে ভর্তি নেয় না, কিন্তু কেন নেয় না, সামাজিক গোষ্ঠীর এই যে ভাগ, সেটাকে শিক্ষার ভিত্তিতে আলোচনা করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে এডুকেশনাল সোশিওলজি কথার অর্থ যে যখন সামাজিক কাঠামো, ধর্ম, লিঙ্গ, শ্রেণী এই যে দিকগুলোকে, সামাজিক দৃষ্টিভঙ্গিগুলোকে, সামাজিক কাঠামোগুলোকে শিক্ষার পার্সপেক্টিভে পারস্পরিকভাবে আলোচনা করা হয়, সেটা হচ্ছে এডুকেশনাল সোশিওলজি। আর যেটা সোশিওলজি অফ এডুকেশন, এটাতে দেখা হয় যে শিক্ষা সমাজের উপরে কি প্রভাব ফেলছে, সমাজ শিক্ষার উপরে কি প্রভাব ফেলছে। যখন আমরা দেখব যে শিক্ষার দ্বারা সমাজের উন্নতি ঘটছে, সমাজের দ্বারা শিক্ষার উন্নতি ঘটছে, তা একে অপরের ভিত্তিতে কি করছে না একে অপরের উপরে প্রভাব ফেলছে, কে কাকে প্রভাব ফেলছে, কে কার উপরে কতটা প্রভাব ফেলছে, এটা যেখানে আলোচনা হয় সেটাকে, সেই জায়গাটাকে বলা হবে সোশিওলজি অফ এডুকেশন, যেটা শিক্ষার সমাজতত্ত্ব। আর উপরেরটা বললাম শিক্ষামূলক বা শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব, আর এটা হচ্ছে শিক্ষার সমাজতত্ত্ব। আর লাস্ট যেটা শিক্ষায়, এটা কি, যে স্টুডেন্টদেরকে সমাজতত্ত্ব পড়াতে হবে, পাঠ্যক্রমে সমাজতত্ত্ব আনতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে সমাজতত্ত্ব পড়াতে হবে, শিক্ষাক্ষেত্রে সমাজতত্ত্ব পাঠ করাতে হবে, ক্লাসরুমে সমাজতত্ত্বের পাঠ দিতে হবে, এই পাঠ্যক্রমে সমাজতত্ত্বকে আনতে হবে, ক্লাসে শিক্ষাক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে সোশিওলজি ইন এডুকেশন। এই তিনটে মনে রাখবে যখন জানবে। আবার একটু সংক্ষেপে বলছি, যখন সামাজিক কাঠামো, সামাজিক উপাদানগুলো নিয়ে শিক্ষার সাথে বিশ্লেষণ করা হয়, সেটা এডুকেশনাল সোশিওলজি, সেটা শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা। যখন শিক্ষা কিভাবে সমাজে প্রভাব ফেলছে, সমাজ কিভাবে শিক্ষায় প্রভাব ফেলছে, সেইটা হচ্ছে সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজতত্ত্ব। যখন সমাজতত্ত্ব দৃষ্টিভঙ্গি, সমাজতত্ত্বের নীতি তত্ত্বকে পাঠ্যক্রমে রাখা হচ্ছে বা পাঠ্য বিষয় হিসেবে রাখা হচ্ছে বা ক্লাসরুমে অ্যাপ্লাই করা হচ্ছে, তখন সেটা সোশিওলজি ইন এডুকেশন, শিক্ষায় সমাজতত্ত্ব। এই জায়গাটা আমরা দেখলাম। নেক্সট স্লাইডে আমরা যাব। এবার আমরা সোশ্যাল গ্রুপ দেখব, সোশ্যাল গ্রুপ বিষয়টাকে একটু দেখব। দেখো সোশ্যাল গ্রুপে কি বলছি, সোশ্যাল গ্রুপ বলছে সামাজিক গোষ্ঠী, আমাদের সিলেবাসে আছে। খেয়াল করো যে মানুষ কখনো ধর্মগতভাবে গোষ্ঠীবদ্ধ হয়ে যাচ্ছে, তো আচ্ছা, আবার যখন জাতিগতভাবে ঘটছে, বিভিন্ন কাস্টগতভাবে, তখন আবার দেখছি একটা দল গড়ে উঠছে। আচ্ছা, রাজনৈতিকগতভাবে একটা মতাদর্শের ভিত্তিতে একটা দল গঠন হচ্ছে। আচ্ছা, শ্রমিক সংগঠনের একটা দল গড়ে উঠছে, হ্যাঁ, সহপাঠীদের একটা দল গড়ে উঠছে। তো এইভাবে যদি আমরা ভাবি, তাহলে সমাজ একটা ওভারঅল দৃষ্টিভঙ্গি হলেও এর ভেতরে বেশ কিছু গোষ্ঠী কাজ করছে। তাহলে গোষ্ঠী বিষয়টা কি, সামাজিক না, সামাজিক গোষ্ঠী হলো মানুষের এমন একটি সংগঠিত সমষ্টি, সামাজিক গোষ্ঠী হলো মানুষের এমন একটি সংগঠিত সমষ্টি যাদের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য, পারস্পরিক সম্পর্ক, নিয়ম নীতি, গোষ্ঠী চেতনার ভিত্তিতে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক নির্ভরতা গড়ে ওঠে। গোষ্ঠীর মধ্যে কি, ধরো গোষ্ঠী, তুমি ভাবো একটা জ্ঞাতি গোষ্ঠী, একটা জাতি গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, তাদের কি হবে, তাদের সমষ্টিটা এমনভাবে গড়ে উঠবে যাতে যে একটা লক্ষ্য কাজ করবে একই রকম, পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে, গোষ্ঠী নাহলে গড়ে উঠবে না, তো পারস্পরিক সম্পর্ক থাকবে, সেটা একবারে ঘনিষ্ঠ হোক বা কম বেশি হোক, তার আবার ভিত্তিতে ভাগ আছে, নিয়ম নীতি থাকবে, গোষ্ঠী চেতনা থাকবে যে আমি এই গোষ্ঠীর অন্তর্গত, সেটা ধর্মগতভাবে হোক, জাতিগতভাবে হোক, সামাজিক একটা যোগাযোগ গড়ে উঠবে, পারস্পরিক নির্ভরতা গড়ে ওঠে এই সামাজিক গোষ্ঠীর মধ্যে।
সহজভাবে বললে এটি এমন কিছু লোকের দল যারা একে অপরের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, এমন একটা দল সেখানে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে, চলে, যোগাযোগ করে, সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে, এটাকেই আমরা বলছি সামাজিক গোষ্ঠী। নেক্সট যেটা আছে টাইপস অফ সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ। এই জায়গাটাই আমাদের অনেক জায়গাগুলো প্রশ্নের জায়গা। টাইপস সামাজিক গোষ্ঠীর অনেক রকম ভাগ আছে, যেমন হ্যাঁ, চার্লস হার্টন কুলি, কুলি কথাটা আমরা শুধু মনে রাখবো, কুলি সামাজিক গোষ্ঠীকে প্রথম দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেন, এক প্রাইমারি গোষ্ঠী আর হচ্ছে যেটা প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। এই বিষয়টা একটু মনে রাখবে, প্রথমে কিন্তু সেকেন্ডারি গ্রুপটা ছিল না, প্রথমে ভাগ ছিল প্রাইমারি গ্রুপ এবং আদার্স গ্রুপ। কুলি এই কনসেপ্টের জায়গা থেকে বলছেন যে সমাজে দুটোই প্রধান গ্রুপ হবে, একটা প্রাইমারি গ্রুপ একটা সেকেন্ডারি গ্রুপ। তাহলে প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপের ভাগ কি করেছেন কুলি, এই কথাটা মনে রাখবে। তিনি তার কোন গ্রন্থে বলেছেন? সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে তিনি এই ভাগটা দেখিয়েছেন, সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে তিনি তার এই ভাগটা দেখিয়েছেন। তাহলে প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর শ্রেণীবিভাগ কুলি, এই কথাটা আমরা একটু গভীরভাবে মনে রাখবো। এবারে আমরা দেখব প্রাইমারি গ্রুপটা কি, কারণ এটা একটু ভালোভাবেই দেয়া, এখানে বৈশিষ্ট্যগত দিকের ভিত্তিতে আমাদের প্রশ্ন হয়। যেমন প্রাইমারি গ্রুপ, প্রাথমিক সামাজিক গোষ্ঠী হলো সেই গোষ্ঠী যেখানে মানুষ সরাসরিভাবে ঘনিষ্ঠ যুক্ত হয়, সরাসরি সম্পর্ক থাকে, ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখে। তাহলে কতগুলো কথা বলছে দেখো, প্রাথমিক গোষ্ঠী এমন গোষ্ঠী যেখানে স্থায়ী হবে, ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, মানুষ সরাসরি যুক্ত হবে, এখানে সদস্যরা আন্তরিকভাবে যুক্ত হয়, আন্তরিকতার মধ্যে, তাদের মধ্যে সহানুভূতি সমানুভূতি এই বিষয়গুলো কাজ করে, সমানুভূতি বিষয়টা কাজ করে প্রাথমিক গোষ্ঠীর মধ্যে। একে অপরের সাথে মুখোমুখি যোগাযোগ এবং আবেগপূর্ণ মিথস্ক্রিয়া ঘটে। আবেগপূর্ণ মানে কোনগুলোকে বলা হয়? আমাদের যে প্রক্ষোভ, রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, যে আমাদের রাগও দেখাতে পারবো এই গোষ্ঠীর মানুষদেরকে, আবার ভালোবাসতে পারবো, মানে এই জায়গাটা কিন্তু আমরা প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রেই দেখাতে পারি। এই আবেগপূর্ণ মিথস্ক্রিয়া কিন্তু আমরা অন্য কোনো জায়গাতে দেখাতে পারি না, কারণ সেখানে তুমি যদি কাউকে রাগও দেখাও সেটা মেনে নেবে না, কিন্তু পরিবারে কাউকে রাগ দেখাও দেখবে মেনে নেবে, সেটা তোমাকে কিছু মনে করবে না। তো প্রাথমিক গোষ্ঠী তাহলে সেই রকমই গোষ্ঠী যেখানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, যেখানে উই ফিলিং, আমরা বোধ লক্ষ্য করা যাবে, একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা যাবে, এবং এখানে সরাসরি আন্তরিকতা বোধ একটা লক্ষ্য করা যাবে, এবং আবেগপূর্ণ যেটা মিথস্ক্রিয়া ঘটবে। দেখো বৈশিষ্ট্য কি বলছে, ছোট আকারের গোষ্ঠী, কারণ পরিবারের কথা ভাবো, সেটা জ্ঞাতি গোষ্ঠীর কথা ভাবো, বা তোমার ধরো একটা বন্ধু দলের কথা ভাবো, এগুলো কি, এগুলো ছোট গোষ্ঠী, মানে প্রাথমিক গোষ্ঠী ছোট আকার হবে, এটা বৈশিষ্ট্য। ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকবে, মা বাবা ভাই বোন যাদের একটা পরিবারে থাকে তাদের কি ঘনিষ্ঠ সম্পর্ক হয় না? তাদের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকবে, স্থায়ী সম্পর্ক, এই সম্পর্কটা পার্মানেন্ট হবে, এটা অনেক দিন থাকবে, বা এটা এটা স্থায়ী, এটা ভেঙে যায় না। আবেগপূর্ণ যোগাযোগ থাকবে, ওই যে বিষয়টা বলা, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, যে তার কষ্ট হলে তোমার কষ্ট হবে, তার দুঃখ হলে তোমার দুঃখ হবে, এই আবেগপূর্ণ যোগাযোগটা কাজ করবে। এবং মানুষকেই মূল্য দেওয়া হবে, এখানে সব থেকে লক্ষ্যকে নয়, এখানে নিজেদের একে অপরের যে এতটাই বন্ডিং হবে, এতটাই কমিউনিকেশন থাকবে যে একে অপরকে মূল্য দেবে, এবং পারস্পরিক সহযোগিতা এবং সহানুভূতি পাওয়া হবে, একে অপরকে সাহায্য করা। দেখো তোমাকে পাশের বাড়ি বা তোমাকে ধরো কেউ দেশের একজন, তুমি কাউকে সাহায্য হয়েছে, সে করতেও পারে না পারে, কিন্তু পরিবারের সাহায্য যাবে, কে করবে না করবে? সহযোগিতা এবং সহানুভূতি প্রবল হয়ে থাকে এই জায়গাতে। নেক্সট আমরা দেখব যে সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপে আমাদের উই ফিলিং কাজ করে না, আমরা বোধ কাজ করে না। সেকেন্ডারি গ্রুপে যেটা আমাদের কাজ করে, আমাদের না তোমার গৌণ গোষ্ঠী, গৌণ সামাজিক গোষ্ঠী হলো সেই গোষ্ঠী যেখানে সম্পর্ক একটা আনুষ্ঠানিক, গঠনগত, প্রয়োজন ভিত্তিক, মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য বা প্রয়োজনকে কেন্দ্র করেই সেই গোষ্ঠীটা কিন্তু গড়ে উঠেছে, তাই এটা একটা আনুষ্ঠানিক। কিন্তু প্রাথমিক গোষ্ঠী হচ্ছে অআনুষ্ঠানিক, সেখানে কোনো উদ্দেশ্য বা কাঠামোগতভাবে সম্পর্ক বা গোষ্ঠী গড়ে ওঠে না, উদ্দেশ্যমূলক। এই যে গোষ্ঠীগুলো গড়ে ওঠে না, একটা এর পিছনে বেশিরভাগ একটা কোনো উদ্দেশ্য কাজ করে, উদ্দেশ্যের ভিত্তিতেই গোষ্ঠীগুলো গড়ে ওঠে। সাধারণত অল্প সময়ের জন্য হয়, উদ্দেশ্য পূরণ হলেই গোষ্ঠীগুলো ভেঙে যেতে পারে। এখানে সদস্যদের নির্দিষ্ট লক্ষ্য এবং কাজের সাথে যুক্ত হয়, আবেগের যে কাজই মুখ্য, যে কাজটা হয়ে গেলে আমরা সরে যাব। যেমন ধরো কোনো একটা জায়গার উপরে আন্দোলন করা হচ্ছে, তা আন্দোলন করার জন্য একটা গোষ্ঠী গড়ে তোলা হয়, কিন্তু তাদের মধ্যে এতটা আবেগপূর্ণ সম্পর্ক থাকে না, একটা লক্ষ্য নিয়ে কাজ করছে যে আন্দোলনের সার্থকতা লাভ করলে আমরা আবার সরে যাবে, দেখবে এক এক থেকে। এটা একটা আনুষ্ঠানিক, এটা একটা উদ্দেশ্যমূলক, এটা সাধারণত অল্প সময়ের জন্য হয়। এখানে সদস্যদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে এবং কাজের স্বার্থেই গোষ্ঠীতে যুক্ত হয়,
এই এতগুলো কথা বিষয়গুলো একটু মনে রাখবে, তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর যাকে বলা যেতে পারে যে বৈশিষ্ট্যগত ভিত্তিতে আমাদের প্রশ্ন চাইতে পারে যে নিচের কোনটি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, এরকম। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স কি? বড় আকার, এই গোষ্ঠীগুলো বৃহৎ আকৃতি হয়ে থাকে, কারণ আনুষ্ঠানিকভাবে হয়ে থাকে। যেমন একটা ধরো বিদ্যালয়ের যে গোষ্ঠী গড়ে ওঠে বা রাজনৈতিক দল গড়ে ওঠে, এগুলো কি বৃহৎ আকৃতি হয়ে থাকে। আনুষ্ঠানিক এবং লক্ষ্য নির্ভর সম্পর্ক, আনুষ্ঠানিক এবং লক্ষ্য নির্ভর সম্পর্ক কোন মানে পরিকাঠামোগতভাবে আনুষ্ঠানিকভাবে এটা গড়ে ওঠে এবং এর মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য কাজ করে। সম্পর্ক সাময়িক এবং পরিবর্তনশীল, সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সাময়িক এবং সেটা পরিবর্তন হয়ে যাবে, যেটা প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে অতটা হয় না। আচ্ছা, কাজ কেন্দ্রিক যোগাযোগ, কাজ হলেই যোগাযোগ থাকবে, না হলে নয়, কাজ মিটে গেলেই যোগাযোগ বন্ধ হয়ে যাবে। নিয়ম বিধি এবং সংগঠন ভিত্তিক, একটা নির্দিষ্ট নিয়ম, কিন্তু পরিবার এটা হয় না যে এই নিয়ম মেনে চলো এইটাই করতে হবে, কিন্তু গৌণ গোষ্ঠীগুলোর ক্ষেত্রে এই জায়গা হয় নিয়ম বিধি এবং সংগঠন ভিত্তিক। ব্যক্তিগত ঘনিষ্ঠতা কিন্তু খুব সীমিত থাকে, মানে একবারে ব্যক্তিগতভাবে যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু খুব একটা থাকে না, সীমিত থাকে। অনেকটা ধৈর্য ধরতে হবে, কিন্তু অনেকটা টাইম লাগবে, কারণ এত বড় একটা বিষয়কে যেখানে মিনিমাম 5টা 6টা ক্লাস লাগা উচিত প্রত্যেকটা এরিয়া থেকে, তো সেই জায়গা থেকে একটু অবশ্যই ভালো কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিতে পারবো এই ম্যারাথনের মাধ্যমে। তোমাদের প্রয়োজনীয় ভালো কিছু না হলেও প্রয়োজনীয় কিছু না কিছু আমি তোমাদেরকে দিতে পারবো, এই আশা রাখছি। আচ্ছা দেখো, এরপরে আমরা যেটা দেখব যে উইলিয়াম গ্রাহাম সামনার উনি সময়তত্ত্বকে দুটো ভাগে ভাগ করেছেন, এক অন্তঃগোষ্ঠী, এক বহিঃগোষ্ঠী। উনি ওনার গ্রন্থ ফোল্কওয়েস, এই ফোল্কওয়েস যেটাকে আমরা বলছি লোকাচার, এই ফোল্কওয়েস গ্রন্থে উনি ওনার ইন গ্রুপ এবং আউট গ্রুপ এই দুটো ভাগ দেখিয়েছেন। তাহলে ইন গ্রুপ আউট গ্রুপ কি? ইন গ্রুপটা আমাদের বৈশিষ্ট্যগুলো প্রাইমারি গোষ্ঠীর সঙ্গে মিলে যায়। যেমন ধরো ইন গ্রুপে কি হচ্ছে, যে গোষ্ঠীকে একজন ব্যক্তি নিজের গোষ্ঠী বলে মনে করে, যেমন সেটা তার কি পরিবার, এই গোষ্ঠীকে সে কি নিজের গোষ্ঠী বলে মনে করছে। তাহলে যে গোষ্ঠীকে ব্যক্তি একজন নিজের গোষ্ঠী বলে মনে করে, যার সাথে আবেগপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাকে অন্তঃগোষ্ঠী বলে থাকে। তাহলে যেখানে গোষ্ঠীতে নিজের বলে বলছে, আর বহিঃগোষ্ঠীতে যেটা আছে সেটা ব্যক্তি নিজের নয়, যাকে সে তারা বলে বা ভিন্ন দল বলে বা এই হিসাবে চিহ্নিত করে যে বহিরাগত গোষ্ঠী, সে মানে আমার নয়। মানে ধরো সহজভাবে যদি ভাবা যায়, একটা নির্দিষ্ট ধর্মীয় সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য যেই গোষ্ঠীকে আমরা ভাবি সেটা অন্তঃগোষ্ঠী, আর তার বাইরে যে গোষ্ঠী রয়েছে যাদেরকে তারা ভাবি সেটা হচ্ছে আমরা আউট গোষ্ঠী হিসাবে আমরা বলে থাকছি। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, যেমন ধরো আমি যেগুলো বললাম, যে আমি তোমাদেরকে প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে কতগুলো একটু উদাহরণ বলছি। যেমন ধরো প্রাথমিক গোষ্ঠীর পরিবার, বন্ধু মহল, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় কুটুম, এই যে জিনিসগুলো। আর যেটা আমাদের গৌণ গোষ্ঠী বলবো না, গৌণ গোষ্ঠীর আমাদের মানে যে সংস্থাগুলো হবে সেগুলো কি হবে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, মানে এই যে ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো গৌণ গোষ্ঠী। সেরকম একইভাবে এই যে অন্তঃগোষ্ঠী বহিঃগোষ্ঠী না, এই অন্তঃগোষ্ঠী আমাদের কোনগুলো পড়বে, আমাদের পরিবার পড়বে, আমাদের বন্ধু মহল পড়বে, আমাদের নিজস্ব যে ধর্মীয় যে দিকটা, মানে ধর্মীয় সম্প্রদায় নিজস্ব, মানে কাছাকাছি যে ধর্মীয় একটা সম্প্রদায় থাকে না যাদের ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক হয়, সেটা ইন গ্রুপ। এই ইন গ্রুপ গোষ্ঠীতে যদি প্রাথমিক গোষ্ঠী না থাকে, ইন গ্রুপ গোষ্ঠী এমন একটা গোষ্ঠী যেখানে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে এবং এখানে উই ফিলিং কাজ করে অন্তঃগোষ্ঠীতে। আর বহিঃগোষ্ঠীর সদস্য যাকে ভিন্ন বলছি আমরা না, এই ভিন্নর ক্ষেত্রে যেটা হয় যে যেগুলো আমরা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বলি, তারা ভিন্ন ধর্মীয় গোষ্ঠী বলি, বা অন্য স্কুল কলেজ যেটা তাদের নয়, মানে অন্য হিসাবে দেখা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব যে স্থায়িত্বের ভিত্তিতে। দেখো, স্থায়িত্বের ভিত্তিতে গোষ্ঠীকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে স্থায়িত্বের ভিত্তিতে। এক হচ্ছে স্থায়ী গোষ্ঠী, একটা ক্ষণস্থায়ী গোষ্ঠী। দেখো, স্থায়িত্বে মানে কোনো গোষ্ঠী সমাজে এরকম তো হয় যে দীর্ঘদিন একই রকম গোষ্ঠীটা চলছে, আবার এরকম হয় যে কিছুদিন উদ্দেশ্য মিটে গেলে ভেঙে যায়, যেটা আমরা বলছিলাম যে স্থায়িত্বের ভিত্তিকে গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করে, যেখানে উল্লেখ করেনি পার্ক এবং বার্জেস, একটু অ্যাড করে নিতে পারো। পার্ক এবং বার্জেস এই গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন, পার্ক এবং বার্জেস।
আচ্ছা, স্থায়ী গোষ্ঠী এবং ক্ষণস্থায়ী গোষ্ঠী। যে গোষ্ঠী দীর্ঘ সময় ধরে বিদ্যমান থাকে, দীর্ঘ সময় ধরে, অনেক দিন, যেমন একটাই উদাহরণ পরিবার, দীর্ঘ সময় ধরে চলবে স্থায়ী গোষ্ঠী। তারপরে জ্ঞাতি গোষ্ঠী, জাতি গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, এই গোষ্ঠীগুলো কি স্থায়ী গোষ্ঠী। ধর্ম থেকে খুব মানে কেউ কি অন্য ধর্মে চলে যায়, সেটা ব্যতিক্রম। কিন্তু স্থায়ী গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠী, স্থায়ী গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী, জাতি গোষ্ঠী, স্থায়ী গোষ্ঠী পরিবার, এগুলো এগুলো কি এটা দীর্ঘস্থায়ী থাকে। আর ক্ষণস্থায়ী গোষ্ঠী যেগুলো হয় সেগুলো অল্প সময়ের জন্য তৈরি হয় একটা উদ্দেশ্য নিয়ে, আবার সেটা সঙ্গে ভেঙে যায়। ক্ষণস্থায়ী, মুহূর্তের মধ্যে, যেমন ভোটের লাইনে দাঁড়ানো, ভোটের লাইনে দাঁড়ানো, বিক্ষোভ মিছিলে দাঁড়ানো, বাসের যাত্রী, এই যে বরযাত্রী, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, মানে একটা একটা গোষ্ঠীবদ্ধ করে উঠবে আবার আলাদা হয়ে যাবে। এইগুলোকে হচ্ছে ক্ষণস্থায়ী গোষ্ঠী হিসাবে ভাবা হয়, এগুলো স্থায়িত্বের ভিত্তিতে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব, হ্যাঁ, বার্নার্ড, হ্যাঁ, চেস্টার আরভিং বার্নার্ড, উনি সামাজিক গোষ্ঠীকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে বিধিবদ্ধ, এক অবিধিবদ্ধ। দ্য ফাংশনস অফ দ্য এক্সিকিউটিভ গ্রন্থে বার্নার্ড সামাজিক গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছে, এক হচ্ছে বিধিবদ্ধ, এক অবিধিবদ্ধ। তাহলে বিধিবদ্ধ গোষ্ঠী কি বোঝাচ্ছে, মেনে নাও, এমন একটা গোষ্ঠী গড়ে উঠবে যেখানে নিয়মের মধ্যে চলবে, কাঠামোর মধ্যে চলবে, কোনো নিজের মতো করে বলতে পারবো না, একটা নির্দিষ্ট নিয়মে নিজের মতো করে আবেগ প্রকাশ করতে পারবো না, একটা নির্দিষ্ট কাঠামো, যেমন স্কুল কলেজ যে জায়গাগুলো হয়ে থাকে সেটাকে আমরা কি বলবো, বা কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, যেমন স্কুল কলেজ, ব্যাংক, সরকারি অফিস, এগুলো বিধিবদ্ধ গোষ্ঠী। সরকারি অফিসে যারা থাকে একটা গোষ্ঠীবদ্ধ জায়গা, কিন্তু সেটা একটা নিয়ম, সেটা নীতি মেনে চলছে একটা কাঠামোগত ভাবে। তুমি কলেজের কথা বলো, তুমি ব্যাংকের কর্মীদের, ব্যাংক স্টাফ, ব্যাংকের কথা বলো, এগুলো কি বিধিবদ্ধ গোষ্ঠী, এখানে নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে। আর অবিধিবদ্ধ গোষ্ঠী কি, যেখানে কোনো নিয়ম কাঠামো ছাড়া একটা আত্মিক সম্পর্ক, একটা বন্ধুত্ব, একটা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এই সম্পর্ক বা এই স্বতঃস্ফূর্ত গোষ্ঠী গড়ে ওঠে, এটাকে বলছে অবিধিবদ্ধ গোষ্ঠী। যেটা ধরো তোমার আমাদের মধ্যে কি পড়ছে, বন্ধু মহল, পাড়ার আড্ডা বা আমাদের পরিবার, এগুলো কি অবিধিবদ্ধ গোষ্ঠী, মানে এর কোনো নির্দিষ্ট নিয়ম বা ফরম্যাট মেনে হয় না। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে সামাজিক গোষ্ঠীদের সদস্যের ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে দু ধরনের গোষ্ঠী গড়ে ওঠে, ইচ্ছা এবং অনিচ্ছার ভিত্তিতে গোষ্ঠী দু ধরনের গড়ে ওঠে, যেটাকে আমরা হ্যাঁ, এই গোষ্ঠীর একটু শ্রেণীবিভাগের নামটা একটু যোগ করে নাও। চার্লস, যেটাকে বলছি চার্লস ইলুডকে দাবি করা হয়, চার্লস ইলুড ঐচ্ছিক গোষ্ঠী এবং অনৈচ্ছিক গোষ্ঠীর ভাগটার কথা বলেছেন। ঐচ্ছিক গোষ্ঠী কেমন গোষ্ঠী, দেখো, তুমি নিজের ইচ্ছায় যোগ করে দিতে পারো, নিজের ইচ্ছায় বেরিয়ে আসতে পারো, তোমার নিজের ইচ্ছায় তুমি সেই গোষ্ঠীতে যোগ করতে পারো, নিজের ইচ্ছায় তুমি বেরিয়ে আসতে পারো। এটা হচ্ছে ঐচ্ছিক গোষ্ঠী, হচ্ছে সেই ধরনের সামাজিক গোষ্ঠী এখানে সদস্যরা নিজের ইচ্ছায় যোগদান করে, প্রয়োজনে ত্যাগ করতে পারে। কিন্তু অনৈচ্ছিক গোষ্ঠী তুমি নিজের ইচ্ছায় যোগ করা বা সেখান থেকে বেরিয়ে আসা তার উপরে নির্ভর করবে না। দেখো, ঐচ্ছিক গোষ্ঠী রাজনৈতিক দল, আমি সেই রাজনীতি করতেও পারি, নাও পারি, ক্লাবের সদস্য, ক্লাবে থাকতেও পারি, নাও পারি। কিন্তু অনৈচ্ছিক গোষ্ঠী হচ্ছে, যেমন ধরো আমাদের হচ্ছে পরিবার, আমাদের জ্ঞাতি, জাতি, ধর্ম, এটা কিন্তু তোমার ইচ্ছের উপরে সবসময় নির্ভর করে না। যেটা তোমার লিঙ্গগত, যে আমি কি, যে লিঙ্গগত যে গোষ্ঠী হয়ে থাকে সেটা অনৈচ্ছিক গোষ্ঠী, পরিবার। তারপরে তোমার ধর্ম, তোমার জ্ঞাতি বা জাতি গোষ্ঠী, এগুলো অনৈচ্ছিক, তুমি নিজের ইচ্ছায় সেই গোষ্ঠীতে এন্ট্রি করা বা এক্সিট করা নির্ভর করবে না, এই জায়গাটা বিষয়টা বলছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব যে নির্দেশক গোষ্ঠী, এটা কিন্তু খুবই প্রশ্নের ভালো জায়গা হয়, যে নির্দেশক গুরুত্বপূর্ণ। নির্দেশক গোষ্ঠী কি বলছে দেখো, নির্দেশক গোষ্ঠী হলো এমন একটা গোষ্ঠী যাকে একজন ব্যক্তির নিজের চিন্তাধারা, যে গোষ্ঠী যাকে একজন ব্যক্তি নিজের চিন্তাধারা, আচরণ, বিশ্বাস, অভ্যাস ও জীবনের মান নির্ধারণের জন্য মানদণ্ড হিসাবে অনুসরণ করে, যদিও সে নিজে ওই গোষ্ঠীর সদস্য হতে পারে না, হতে নাও পারে। এই গোষ্ঠী এদের ব্যক্তি মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, আচ্ছা সোজা কথা বলে দিই, এত জটিল ভাষায় নয়। যেমন ধরো আমাদের নির্দেশক গোষ্ঠী কাকে বলছি, সরি, আচ্ছা দেখো, নির্দেশক গোষ্ঠী তাকেই বলছে যেখানে কি বিষয়টা কাজ করছে। দেখো,
যে একজন ব্যক্তির ইচ্ছে যে আমি ডাক্তার হব, আমি মাস্টার হব। ডাক্তারের কিছু নিজস্ব আচরণের মধ্যে কোড অফ এথিক্স কাজ করে, টিচারের কিছু কাজ করে বা কোনো পেশা। তো তাহলে সে কিন্তু এমন একজন ব্যক্তি যে সেই পেশার অন্তর্গত নয়, কিন্তু সেই ডাক্তার যেভাবে আচরণ করে, ডাক্তার পোশাক, ডাক্তারের আচরণ, ডাক্তারের হাঁটা চলা, ডাক্তারের ব্যবহার সেরকম করছে, বা টিচার বা কাউকে অনুসরণ করছে। দেখো সে সেই গোষ্ঠীর সদস্য নয়, কিন্তু সেই গোষ্ঠীর যে আচার আচরণ, অভ্যাস, বিশ্বাস, সেগুলোকে সে জীবনের মানদণ্ড হিসাবে ফলো করে চলেছে, সেগুলো করছে। তো সেটা হয়ে যাবে না নির্দেশক গোষ্ঠী, অর্থাৎ যাকে অনুসরণ করছে যে গোষ্ঠীটাকে, সেই গোষ্ঠীটা নির্দেশক গোষ্ঠী। যেমন ধরো একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র যিনি বড় হয়ে একজন চিকিৎসক হতে চায়, একজন স্টুডেন্ট চিকিৎসক হতে চায়, তাই তিনি চিকিৎসকদের আচরণ, পোশাক, কাজের ধরন অনুসরণ করতে শুরু করেন। যদিও সে এখনো ডাক্তার নন, তবুও সেই চিকিৎসক সম্প্রদায় তার কাছে একটা নির্দেশক গোষ্ঠী হয়ে দাঁড়ায়। এটাই বিষয়টা। আচ্ছা, এরপরে পি এ সরকিন সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ হিসাবে উলম্ব গোষ্ঠী এবং সমতল গোষ্ঠীর কথা উল্লেখ করেন। পি এ সরকিন কথাটা মনে রাখবো, উলম্ব গোষ্ঠী এবং যেটাকে বলবো অনুভূমিক গোষ্ঠীর এই শ্রেণীবিভাগ করেন। যেমন উলম্ব গোষ্ঠী হচ্ছে ভার্টিক্যাল গ্রুপ আর অনুভূমিক হরাইজন্টাল। উলম্ব গোষ্ঠী কি? যেখানে এমন গোষ্ঠী, এমন স্তর যেখানে শ্রেণী ভিত্তিক হয়, উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী, মানে একটা উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী একটা ভাগ থাকবে। এখানে সদস্যরা উপরে ও নিচে অর্থাৎ উচ্চ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত শ্রেণী, জ্ঞাতি, জাতি, অর্থভাবে ভাগ করে থাকবে এই গোষ্ঠীগতভাবে। এটা উলম্ব গোষ্ঠী। অনুভূমিক গোষ্ঠী কি? এই গোষ্ঠী সদস্যরা যারা একই পেশায়, একই অভিজ্ঞতা, একই লক্ষ্য এবং একই মর্যাদার অধিকারী, তাদের নিয়ে যে গোষ্ঠী গড়ে ওঠে তাদেরকে বলছে কি? সমান স্তরের অবস্থান গোষ্ঠী, বা যেটাকে আমরা বলছি কি না অনুভূমিক গোষ্ঠী। যেমন উলম্ব গোষ্ঠী হিসাবে যেটা হয় জাতি গোষ্ঠী, ধর্ম গোষ্ঠী, আর্থ সামাজিক শ্রেণী, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই উচ্চ জাতির ব্যক্তি মানে এই নিম্ন জাতির ব্যক্তি, এটা কি হয়? এটা উলম্বভাবে হয়ে থাকে। বা রাজনৈতিকগতভাবে যদি আমরা ভাবি যে পঞ্চায়েত প্রধান, এমএলএ, তারপরে আমাদের হচ্ছে সংসদ, এবং তারপরে এইরকম ভাগ থাকে। তো এই যে ভাগটা রাজনৈতিকগত হবে, এটা উলম্ব গোষ্ঠীর একটা উদাহরণ। আর অনুভূমিকে একই পেশা থাকবে, একই অভিজ্ঞতা, একই মর্যাদা, একই লক্ষ্য, তাদের সমান বৈশিষ্ট্য নিয়ে তারা গোষ্ঠী গড়ে উঠবে, এটা অনুভূমিক গোষ্ঠী। যেমন ধরো সবাই ডাক্তার, সবাই শিক্ষক। দেখো অনেকেই এই পি এ সরকিনি অপশন যদি না থাকে, মিলারকে এই গোষ্ঠীর শ্রেণী বিভাগকারী হিসাবে দেখা হয়। মিলার উলম্ব গোষ্ঠী এবং অনুভূমিক গোষ্ঠী বা সমতল গোষ্ঠীর শ্রেণী বিভাগকারী হিসাবে ওনাকে দেখা হয়। এটা একটু স্মরণে রাখবে। এবার আমরা গোষ্ঠীগত দিকগুলো নিয়ে তো ভাগ করলাম। দেখো আগেই বলেছি অনেক ইনফরমেশন দেওয়ার ইচ্ছে থাকে অনেক, কিন্তু কম টাইমের মধ্যে ম্যারাথনে আমি মূল জায়গাগুলো তোমাদেরকে আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, এবার যেটা আমি বলবো যে সামাজিক প্রক্রিয়া, আমাদের দেখবে একটা জায়গায় আছে যে সামাজিক প্রক্রিয়া বিষয়টা কি, সোশ্যাল প্রসেস সিলেবাসে উল্লেখ করা আছে। তো সামাজিক প্রক্রিয়াটা আমরা একটু দেখব। দেখো এডুকেশন একটা প্রক্রিয়া, সে বেশ কিছু উপাদান, বেশ কিছু সিস্টেম, যে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে সে ধাপে ধাপে এগিয়ে চলেছে। সেরকম ভাবে সমাজ কি স্থিতিশীল? না, সময় তো গতিশীল। তার মানে সোশ্যালের মধ্যে একটা প্রসেস কাজ করছে, যেটাকে আমরা সামাজিক প্রক্রিয়া বলছি। সামাজিক প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি গোষ্ঠীগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, পারস্পরিক আচরণ করে এবং একটি সুসংঘবদ্ধ সমাজ গঠনের পথে অগ্রসর হয়, যে যাতে আরো বেটার আমরা সোসাইটি পেতে পারি। তাহলে সামাজিক গোষ্ঠীতে কি হয়? ব্যক্তি থাকবে, গোষ্ঠী থাকবে, তারা একে অপরের মধ্যে সংযোগ হবে, তাদের মধ্যে বিয়োজকমূলক দৃষ্টিভঙ্গিও থাকবে, এবং তাদের পারস্পরিক আচরণ এবং সুসংঘবদ্ধ দৃষ্টিভঙ্গিতে সমাজ গঠনের পথে এগিয়ে চলবে। সহজভাবে বললে, সমাজে মানুষ একে অপরের সঙ্গে যেভাবে মিথস্ক্রিয়া করে, সেটা ভালোভাবে হোক খারাপভাবে হোক, সমাজে মানুষ একে অপরের সঙ্গে যেভাবে মিথস্ক্রিয়া করে, ইন্টারাকশন করে এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, পারস্পরিক সম্পর্ক যেটা গড়ে তোলে, তাকেই সামাজিক প্রক্রিয়া বলে। তাহলে সামাজিক প্রক্রিয়া কি? সমাজের মানুষ একে অপরের সঙ্গে যেভাবে মিথস্ক্রিয়া করে এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে, তাকেই আমরা বলছি সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস। এই যে লিওপোল্ড ভন উইজে, এই ব্যক্তি লিওপোল্ড ভন উইজে, এই নামটা ভীষণভাবে স্মরণীয় রাখবে। উনি
আমাদের একবারে উল্লেখ করে দিচ্ছে সিলেবাসে যে অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ, যেটা সংযোগমূলক সামাজিক প্রক্রিয়া, বিয়োজকমূলক সামাজিক প্রক্রিয়া, এর শ্রেণী বিভাগ করেন লিওপোল্ড ভন উইজে। তাহলে লিওপোল্ড ভন উইজে সামাজিক গোষ্ঠীর প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছে, একটা অ্যাসোসিয়েটিভ, একটা ডিসোসিয়েটিভ। সংযোগমূলক যেখানে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে, বিয়োজকমূলক যেখানে বিচ্ছিন্নতা বা একটা দ্বন্দ্বমূলক জায়গা তৈরি হয়। আমরা এই বিষয়টাকে একটু দেখে নেব যে সামাজিক প্রক্রিয়ার। আচ্ছা, এবারে ধরো অ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রসেস অ্যান্ড ডিসোসিয়েটিভ সোশ্যাল প্রসেসের জায়গা থেকে আমরা একটু দেখব। অ্যাসোসিয়েটিভ কথার কি? সহযোগীমূলক। তাহলে এই সামাজিক প্রক্রিয়ার এই জায়গাতে কি কাজ করছে দেখো, সহযোগিতামূলক সামাজিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষগুলো কি করবে, একে অপরে মিলেমিশে থাকতে চাইবে, ঐক্যবদ্ধ হতে চাইবে, তাদের মধ্যে একটা সমঝোতা কাজ করবে, পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। এখানে মূল বিষয় একটা সামাজিক এমন প্রক্রিয়া যেখানে সমাজে বসবাসকারী মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ জায়গাটা থাকছে না, মিলেমিশে কাজ করার প্রবণতা থাকবে, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রবণতা থাকবে, সমঝোতা, অর্থাৎ একটু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে এটা ঠিক আছে, কিন্তু ডিসোসিয়েটিভে না, মেনে নেব না, আমি ভুল হয়েছে তোমার, এটা ভুল, তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করব। অ্যাসোসিয়েটিভে সবসময় একত্রিত হওয়ার চেষ্টা করা হয়, এটুকুই মূল বিষয়। আর ডিসোসিয়েটিভে সব দিকে সেখানে কি আলাদা মনোভাব, আলাদা বিরূপ চিন্তা, এই জায়গাগুলো কাজ করে। এই প্রক্রিয়া সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি, সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করে। এখানে চারটে ভাগ রয়েছে। এক হচ্ছে সহযোগিতা, যেটাকে কোঅপারেশন বলছি, উপযোজন, আর যেটাকে আমরা বলছি আত্মীকরণ, সমন্বয়। ধরো আমাদেরকে প্রশ্ন দিতে পারে যে অ্যাসোসিয়েটিভ বা সহযোগিতামূলক সামাজিক প্রক্রিয়া নিম্নলিখিত কোনটি পড়ছে না, সেটা ধরো এখান থেকে একটা বাদ দিয়ে অন্য দিয়ে দিতে পারে, বা ধরো ডিসোসিয়েটিভের একটা পয়েন্ট এখানে দিয়ে দিতে পারে। তাই এই চারটি পয়েন্ট অ্যাসোসিয়েটিভ প্রসেসের অন্তর্গত যে পড়ছে, এই বিষয়টাকে একটু স্মরণ করবে, একটু খেয়ালে রাখবে। তাহলে সহযোগিতামূলক কোঅপারেশন কথাটা খেয়াল করো, কোঅপারেশন কথাটা তারা কি বোঝাতে চাইছে? কোঅপারেশন বলতে চাইছে এখানে এমন একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষে একে অপরের মধ্যে কাজ করবে, যাতে কি সবাই এক হয়ে দলবদ্ধভাবে কাজটা করার চেষ্টা করবে, যেটাকে আমরা সহযোগিতামূলক বা কোঅপারেশন আন্ডারে ফেলছি। যেমন ধরো গ্রামের একটা রাস্তা হচ্ছে, কেউ মাটি কাটছে, কেউ ইট বয়ে আনছে, কেউ তদারকি করছে অর্থাৎ ম্যানেজমেন্ট করছে, সবাই একত্রিত করে কাজটা করলো। এই যে কাজটা হচ্ছে এটা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি, কোঅপারেশন। যেটা আমরা বলছি উপযোজন, অ্যাকোমোডেশন বা অভিযোজন, এখানে কি হয় বলতো, এখানে হয় যে নূতন যেটাকে বলা হয় যে দ্বন্দ্ব নিরসনে অপসের মাধ্যমে সহবাসন, দ্বন্দ্ব নিরসনে, মানে এখানে একটু বলতে চাইছি এটা এমন একটা সামাজিক সমঝোতা প্রক্রিয়া যেখানে ভিন্ন গোষ্ঠী, ভিন্ন বিশ্বাস, ভিন্ন মতামত এইসব থাকবে, কিন্তু সেই সংঘর্ষটাকে এড়িয়ে এক হয়ে থাকবে। বিষয়টা কিরকম, যে আবার একটু বলছি যে অ্যাকোমোডেশনে হচ্ছে যে একটা জায়গাতে, একটা এরিয়াতে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করছে, কিন্তু তাদের মধ্যে কেউ কারোর সঙ্গে ফাইট করছে না, সেগুলো প্রত্যেকে মিউচুয়াল করে নিয়ে তারা কি করছে, একসঙ্গে সহবাসস্থান করছে। তাহলে এই যে কনসেপ্ট, এটা অ্যাকোমোডেশন। যেমন একটা ধরো একটা কোনো অফিসিয়াল স্টাফ বা অফিসিয়াল কোনো একটা পরিবেশ অফিসের, যেখানে তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জাতিগত গোষ্ঠী, সেগুলো সব ভুলে গিয়ে একসঙ্গে কাজ করছে, এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন বা উপযোজন, যেটাকে আমরা অভিযোজন অর্থেও ব্যাখ্যা করি। আত্মীকরণ, অ্যাসিমিলেশনে যেই জায়গাটা হয় না, অ্যাসিমিলেশনে যেটা হয়ে থাকে আমাদের, সেটা হচ্ছে তোমার যে বহুদিন কোনো একটা কালচার সংস্কৃতির সঙ্গে মিশে ভাবধারায় থাকতে থাকতে সেই সংস্কৃতি, সেই কালচারকে গ্রহণ করা, মানে তার সেই পরিবর্তন ঘটিয়ে, তার নিজের যে জায়গা, নিজের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে সে নতুন কোনো সংস্কৃতি, নতুন কোনো ভাবধারায় কি করা, পুরনো ধারার সঙ্গে সেটাকে মিলিয়ে ফিট করে নেওয়া। যেমন ধরো বাংলাদেশের কিছু একটা পরিবার কলকাতায় দীর্ঘদিন থাকার ফলে কলকাতার যে সংস্কৃতি ভাবধারাতে অংশগ্রহণ করছে, এমনকি দুর্গাপুজো পালন করছে। তো এটা হচ্ছে আমাদের কি একটা হচ্ছে যাকে বলা যেতে পারে যে আমাদের অ্যাসিমিলেশন। তাহলে অ্যাকোমোডেশনে হচ্ছে অনেক সংস্কৃতির মানে জায়গা থাকবে, অনেক জাতি ধর্ম বর্ণগত দিকগুলো থাকবে, কিন্তু সবাই সেগুলোকে ভুলে গিয়ে উপযোজন করবে, অর্থাৎ মানিয়ে নিয়ে কাজ করবে, যেটা কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করবে না। অ্যাসিমিলেশনে যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে একটা জায়গায় থাকতে থাকতে অন্য সংস্কৃতির আদর্শ ভাবধারাগুলোকে তার মধ্যে কি ফিট করে নেয়, অ্যাটাচ করে নেয়। আর সমন্বয় ইন্টিগ্রেশনে যেটা হয় যে এখানে
যেমন ধরেন ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বা ন্যাশনাল ইন্টিগ্রেশন, এখানে কি হয় যে একাধিক জাতি ধর্ম ভাষা সবই থাকবে, কিন্তু সেগুলো ভুলে গিয়ে সবাই এক, যেটাকে বলা হয় একত্রিত, যে ভিন্ন গোষ্ঠী এবং নিজস্বতা বজায় রেখেই একটা বৃহত্তর সমাজে ঐক্যবদ্ধ হওয়া। তার ভিন্ন গোষ্ঠী জাতিগত দিক যাই থাকুক না কেন সেইগুলোকে ভুলে গিয়ে একটা ভালোভাবে একটা ঐক্যবদ্ধের জায়গা গড়ে তোলা, এটা বিষয়টাকে বলছে। আচ্ছা, এটা হলো। এবারে আমরা ডিসোসিয়েটিভ জায়গাটা দেখব। বিচ্ছিন্নতামূলক প্রক্রিয়া কি বলছে? বিচ্ছিন্নতামূলক প্রক্রিয়া তিনটে ভাগ মানে বলা হয়েছে লিওপোল্ড ভন উইজের কথা অনুযায়ী, এক প্রতিযোগিতা, এক সংঘর্ষ, এক বিচ্ছিন্নতা। দেখো এইখানে কাজ করে, এটা একটা এমন সামাজিক প্রক্রিয়া যেখানে বিভাজন তৈরি হয়, প্রতিযোগিতা তৈরি হয়, বিরোধ তৈরি হয়, বিরূপ মনোভাব সৃষ্টি হয়। সেখানে কিন্তু সহযোগিতা, সহমর্মিতা, সেখানে কিন্তু একত্রিতকরণ কথাগুলো পেয়েছিলাম। ডিসোসিয়েটিভে পাচ্ছি বিভাজন, প্রতিযোগিতা, বিরোধ এবং বিরূপ মনোভাব। এই প্রতিযোগিতা, সংঘর্ষ, বিচ্ছিন্নতা এগুলো মনে রাখবে, কারণ একটা অন্য দিয়ে বলতে পারে যে এটি কোনটি নিচের বিচ্ছিন্নতামূলক সামাজিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে না। তো প্রতিযোগিতার ক্ষেত্রে দেখো, প্রতিযোগিতা সবসময় আমাদের এখানে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিযোগিতা হলো এমন একটা সামাজিক প্রক্রিয়া যেখানে একাধিক ব্যক্তি বা গোষ্ঠী একই লক্ষ্যে একই জিনিস পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু তারা মুখোমুখি শত্রুতা প্রকাশ করছে না। যেমন ধরো এই যে এসএসসি এক্সাম হতে চলেছে, সবাই হয় একটা ব্যাচে পড়াশুনো করছে বা করছো, তারা কি হচ্ছে, তারা কিন্তু সবাই একই জায়গায় পড়ছে একই লক্ষ্যে, কিন্তু কেউ কারোর সঙ্গে দ্বন্দ্ব করছে না। তো প্রতিযোগিতা হচ্ছে এমন একটা সামাজিক প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি গোষ্ঠী একই জিনিস একই লক্ষ্য পাওয়ার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু সরাসরি ফাইট করছে না। সংঘর্ষ, কনফ্লিক্টের মধ্যে কি হয়, দুই বা ততোধিক গোষ্ঠী ব্যক্তির মধ্যে একটা মানে প্রত্যক্ষযোগ্য মানে বিরোধ দেখা যাবে, রাগ, শত্রুতা, আক্রমণতা মনে হয়, এটা লক্ষ্য করা যাবে কোথায়, সংঘর্ষে, কনফ্লিক্টের ক্ষেত্রে। আর বিচ্ছিন্নতা বা বর্জনের ক্ষেত্রে এখানে ব্যক্তি নিজেকে সমাজ থেকে গুটিয়ে আর বিচ্ছিন্নভাবে থাকতে চায়, বা তাকে তার কিছু কাজের জন্য তাকে আলাদা করা হয় যে তুমি এই সামাজিক গোষ্ঠীর বাইরে, তুমি এই সমাজের অন্তর্গত নয়। বিচ্ছিন্নতা হচ্ছে সামাজিক ইচ্ছাকৃতভাবে বা কোনো কারণে তাকে আলাদা করে দেখানো হয় বা তাকে দূরে সরিয়ে রাখা হয়, এই বিষয়টাকে বলা হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমাদের সোশ্যাল প্রসেস। আমরা ধাপে ধাপে সিলেবাস অনুযায়ী এগোচ্ছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমাদের আরো একটা বিষয় আছে যে লোকাচার এবং লোকনীতি, যেটা ফোলকয়েজ অ্যান্ড মরিস হিসাবে বলছি। এই জায়গাটা একটু খেয়াল করবে। আচ্ছা, একটা বার্তা একটু তোমাদেরকে দিয়ে দিই। আমি আগের ভিডিওতে বলেছিলাম, কিছুজন যোগাযোগ করেছিলে। আমি অনেক দিন থেকেই, জুন মাস থেকে আমি নতুন সেশানে এই যে এসএসসিকে টার্গেট করে আমি অনলাইনে ব্যাচ মানে শুরু করেছিলাম, বা একবারে আমাদের শেষের দিকে। কিন্তু এই রিসেন্ট অনেকেই আমাকে যোগাযোগ করেছিল যে কোনো কারণে মক টেস্টের যদি ব্যবস্থা থেকে, শুধু নিজেরা প্রিপারেশান নিচ্ছে মক টেস্ট, তো তাদের জন্য আমি 11 তারিখ থেকে অনলি মক টেস্ট, অর্থাৎ 30 দিনের 30+ মক টেস্টের আমি এই প্ল্যাটফর্ম তৈরি করেছি। 30 দিনে 30টা যে মক টেস্ট হবে, সেখানে আমাদের কিছু মক টেস্ট, আর 50-50 কথাটাই বলি, কিছু মক টেস্ট আমাদের ইউনিট অনুযায়ী হবে, অর্থাৎ 50 মক টেস্ট ইউনিট অনুযায়ী হবে। ইউনিট অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে আমাদের 50 মক টেস্ট আমাদের ওভারঅল ইউনিটের উপরে হবে। অর্থাৎ 30 দিনে 30+ মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সেখানে একটা গ্রুপে জয়েন করানো হবে এবং তাদের প্রত্যেক দিনই মক টেস্টের ফরম্যাট রাখা হবে, যেখানে 60টা করে প্রশ্নের সেট থাকবে। এইরকম 30 দিনে 30+ মক টেস্টের ব্যবস্থা করেছি। যদি কারো এখনো হয়ে গেছে, 11 তারিখ থেকে শুরু করেছি, তো যদি এখনো কারো ইচ্ছে থাকে অবশ্যই সেগুলো আগেরগুলো দিয়ে দেওয়া হবে, যদি ইচ্ছে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং বা ওখানে যোগাযোগ করা যায়, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে যোগাযোগ করতে পারো। আর করবো না স্যার, অনেক টাইম কম, সামনে পরীক্ষা, এইসব আপনার বাদ দিয়ে আপনি করুন, আপনার ক্লাস কমপ্লিট করুন, একেই অনেকক্ষণ বকছেন। আচ্ছা ঠিক আছে, দুঃখিত। আচ্ছা দেখো, কালচার অ্যান্ড লোকনীতি নিয়ে একটু বলে দিই। তো আমাদের হ্যাঁ, তো দেখো কালচার এবং যেটা লোকনীতি, যেটাকে আমরা ফোলকয়েজ বলছি, এখানে কি বিষয়টা হয় বলতো, যে সমাজে প্রচলিত একটা দীর্ঘদিন বা দৈনন্দিন একটা কিছু নিয়ম, একটা অভ্যাস, রীতি, যা মানলে মানুষ প্রশংসা পায়, না মানলে খুব একটা বড় ক্ষতি হয় না। যেমন অতিথি এলে আপ্যায়ন করা, এটা আমাদের উচিত, কিন্তু না আপ্যায়ন করলে খুব একটা ক্ষতি হয় না।
তাহলে কালচার হচ্ছে সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটা নিয়ম, অভ্যাস, রীতি। মানলে সেটা মানুষ প্রশংসা পায়, আর না মানলে খুব একটা বড় ক্ষতি হয় না। যেমন অতিথি এলে, যেটা আমি বললাম, অতিথি এলে আপ্যায়ন করা। আচ্ছা, যেমন ধরো আমার খাবার আগে হাত ধোয়া। আচ্ছা, লোকনীতি হচ্ছে একটা নৈতিকতার সাথে, মানে একটা গুরুতর, মানে যাকে বলা হয় মানে একটা ভালো নির্দিষ্ট নর্ম বা নিয়ম মেনে চলে এই লোকনীতি, যেটা ভঙ্গ করলে সমাজ কড়া সমালোচনা করে, লজ্জা এবং শাস্তি পেতে হয়। যেমন চুরি করা শুধু আইন ভঙ্গ নয়, একটা নৈতিক অপরাধও বটে। দেখো এটার মধ্যে পার্থক্য কি? লোকাচারের মধ্যে একটা দৈনন্দিন অভ্যাস কাজ করছে, একটা সাধারণ নিয়ম কাজ করছে, যেটা মানলে ভালো ভালো মানে ভালো প্রশংসা পায়, না মানলে তেমন কোনো বড় ক্ষতি হয় না। কিন্তু লোকনীতি একটা সামাজিক গুরুত্বপূর্ণ নর্ম, একটা মানদণ্ড ফলো করে চলে, যেটা কিন্তু ভঙ্গ করলে লজ্জা, শাস্তি সবকিছুই পেতে হতে পারে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাব। দেখো আমাদের প্রায় আজকের ক্লাস কিন্তু প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। সেই মোটিভেশন আছে তো? ক্লাসরুমে থাকলে বোঝা যেত। আচ্ছা আচ্ছা, দেখো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এবারে আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন নিয়ে একটু আলোচনা করব, যেটা সামাজিক স্তর বিন্যাস। আচ্ছা, একটা শিশু যখন বড় হয় আস্তে আস্তে দেখে, আচ্ছা ওই জাতির ওদের কিছু খাদ্যাভ্যাসগত, পোশাকগত আলাদা কেন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই ধর্মের ওদের কথাবার্তা বা ওদের কিছু কালচারাল নিয়ম কানুন কেন আলাদা। আচ্ছা, আমরা কেন গরিব, ওরা মধ্যবিত্ত, আবার কেউ ধনী, এটা একটা ভাগ। এটা যদি আমরা ফিল করি, তাহলেই তো আমরা ফিল করতে পারছি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তরবিন্যাস। এই সামাজিক স্তরবিন্যাস আজকে হয়নি। যেটাকে বলা হয় ক্লাসলেস সোসাইটি গঠনের পিছনে মার্ক্সবাদ যে চেষ্টা করেছে, যে কার্ল মার্ক্স, যদি মার্ক্সবাদে কার্ল মার্ক্স দেখিয়েছে যখন আদিম সমাজ ছিল, মানুষ এক জায়গাতেই বসবাস করতো, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুধু জীবনের মৌলিক চাহিদা, খাদ্য মানে খাদ্য, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটার উপরেই ভিত্তি করে জীবনযাপন করতো, তখন কিন্তু এত ক্লাসলেস, সরি, স্ট্র্যাটিফিকেশন ছিল না। ধীরে ধীরে সাম্রাজ্যবাদী, সামন্ততন্ত্র, পুঁজিবাদী এই সমাজের গঠনের ফলে আস্তে আস্তে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন শুরু হলো। তো এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে যেটা হয়, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা বৈষম্যমূলক বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়, বৈষম্যমূলক স্তরে, যেখানে কিছু ব্যক্তি গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি সম্মান, ক্ষমতা বা সম্পদ লাভ করে, তবেই তো না তার থেকে আলাদা করা দেখা হবে। তো যেমন কিছু মানুষকে ধনী বলি, কিছু গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, এই কথাগুলো আমরা বলি না, এগুলো কি? এগুলো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল মানে সামাজিক স্তর বিন্যাসের ভিত্তিতে হয়ে থাকে। উদাহরণ হিসাবে একটা বিদ্যালয়ের শিক্ষক আছে, প্রধান শিক্ষক আছে, দারোয়ান আছে, তাদের কি, তাদের ভূমিকা, তাদের মর্যাদা, তাদের বেতন কাঠামো আলাদা। এই যে ছোট ছোট জায়গাগুলো, এগুলো সামাজিক স্তর বিন্যাসের জায়গা তৈরি করে থাকে। আচ্ছা, সামাজিক স্তর বিন্যাস অনেক রকম ভাবে হয়, সেগুলোকে আমরা একটু কনসেপ্ট নেব। যেমন এই যে জাতিগত, যেমন ধরো ব্রাহ্মণ্য সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ভাগটা করা হলো, এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ব্রাহ্মণদের জন্য আলাদা, তারা সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি, তো এইভাবে তাদের মানে উঁচু স্থানে, তারপরে ক্ষত্রিয়, তারপর বৈশ্য, শূদ্র সব থেকে নিম্ন বর্ণের, তাদের কোনো ব্রাহ্মণ্য শিক্ষার অধিকার ছিল না। তো এই যে তাদের কোনো, এই যে তাদেরকে ভেদাভেদ, তাদেরকে জাতি মর্যাদার ভিত্তিতে, তাদেরকে কার্যকলাপের ভিত্তিতে, এটা হচ্ছে জাতিগত স্তর বিন্যাস। শ্রেণীভিত্তিক যেটা হয়, সেটা অর্থনীতির ভিত্তিতে হয়ে থাকে, ধনী, মধ্যবিত্ত, গরিব, সেটা শ্রেণী ভিত্তিক হয়ে থাকে। লিঙ্গ ভিত্তিক যেটা হয়, যে জেন্ডার বেস, যেটা পুরুষ নারী, এই ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে হয়, যে মেয়েদের কাজ এটা, আচ্ছা মেয়েদের মজুরি এতটা। তো এগুলো হচ্ছে লিঙ্গ ভিত্তিক। ধর্ম ভিত্তিক কি? ধর্মের আবার অনেক কিন্তু ভাগ আছে, ধর্মের ভিত্তিতেও অনেক রকম উঁচু নিচু আছে। তো এর ভিত্তিতে বিভিন্ন ভাগ হয়, যেমন পুরোহিত, ইমাম, ধর্মগুরু। এর ভিত্তিতে যে ধর্মগত স্তর বিন্যাস, সেটাকে আমরা বলছি ধর্মীয় স্তর বিন্যাস। শিক্ষাভিত্তিক যদি দেখা হয়, শিক্ষিত, অশিক্ষিত, এই কথাটা ব্যাখ্যা করা হয়। এই অশিক্ষিত কথাটা আমার একটু বিদে, খুব খারাপ লাগে, কেন জানি না। কারণ অশিক্ষিত মানুষ কিছু আমরা দেখি, যাদেরকে আমরা অশিক্ষিত বলছি, অর্থাৎ পড়াশোনা জানে না বলে তো দেখি, কিন্তু তাদের এত ভালো ব্যবহার, এত ভালো মানদণ্ড, এত ভালো অ্যাডজাস্টমেন্ট, এত মানুষকে মানিয়ে নিয়ে চলা, এত ম্যানেজমেন্ট ক্ষমতা। এমন আমি কিছু মানুষ আমি চোখের সামনে দেখি, যারা একদমই বই পড়াশুনো করেনি, কিন্তু তাদের কাছেও আলোচনা নিতে হয়, তাদের কাছেও মানে কোনো জিনিস সিদ্ধান্ত নিতে হয়, এতটা তাদের মধ্যে মানে বাস্তবতা সম্পর্কে জ্ঞান রয়েছে। এইটাকে কি আমরা অশিক্ষিত বলবো সব সময়? না।
মানে সবসময় অশিক্ষিতটা এই অর্থে ব্যাখ্যা করতে আমরা পারি না যে শুধু পড়াশোনা জানে না মানেই বা তার ডিগ্রি নেই মানে অশিক্ষিত, এইভাবে ব্যাখ্যা করতে পারি না। তাদের শিক্ষা চেতনার ভিত্তিতে শিক্ষিত অশিক্ষিতটা ব্যবহার করা উচিত। সেরকম ভাবে দেখলে তো কিছু মানুষ বা কিছু উচ্চ শিক্ষিত মানুষও এমন ব্যবহার করে টোটোওয়ালার সঙ্গে, মাছ বিক্রেতার সঙ্গে, বা আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে সেটা কি হয় যে তাদের কি আচরণটাকে আমরা শিক্ষিত দিক থেকে ভাবছি, সে এত খারাপ রিয়েক্ট করছে একটা, আমরা আমরা কাজের ভিত্তিতে আবার দেখছি ও এই কাজটা করছে ওকে কেন সম্মান দেবো। আরে সে সেই পেশা করছে বলেই আজকে সমাজে আমরা চলতে পারছি। মাছ বিক্রেতা দরকার, টোটোওয়ালাও দরকার, অটোওয়ালাও দরকার, পাইলট দরকার, সবজি বিক্রেতা দরকার, সবই তো দরকার। তাই প্রত্যেকটা পেশাকে কিন্তু রেসপেক্ট করা উচিত। যাই হোক, এটা একটা অন্য দিক, কিন্তু জায়গা থেকে একটু আলোচনা করলাম। আচ্ছা, ক্ষমতা স্তর ভিত্তিক, আচ্ছা হ্যাঁ, ক্ষমতা ভিত্তিক স্তর, হ্যাঁ, যেটা বলে কে কার নিয়ন্ত্রণে আছে, কে কাকে কন্ট্রোল করছে। রাজনৈতিক, আমলা, মালিক পক্ষ শ্রমিক পক্ষকে করছে, আমলা রাজনৈতিক যে দল জায়গাগুলো সে মন্ত্রী এমএলএ কে কন্ট্রোল করছে, এমএলএ কে কন্ট্রোল, এইরকম ভাগগুলো থাকে না, এইগুলোকেই বলছে যে ক্ষমতা ভিত্তিক স্তর। পেশা ভিত্তিক স্তর যেটা ডাক্তার, আইনজীবী, কৃষক, প্রত্যেকের পেশার ভিত্তিতে তাদেরকে আলাদা স্তরে বিভাজন করা হচ্ছে, পেশার ভিত্তিতে কাজ যে সেটা জীবন জীবিকা চালাচ্ছে। আর জাতিগতভাবে যদি বলে আদিবাসী জাতি, মূলধারার বিভাজন, মানে এই যে জাতি বা গোষ্ঠীগতভাবে, যেটা বিশেষত গোষ্ঠীগতভাবে আদিবাসী গোষ্ঠী, এই গোষ্ঠী, এইভাবে ভাগগুলো হয় না, সেই ভিত্তিতে বিষয়গুলোকে বলা হচ্ছে যে টাইপস অফ সোশ্যাল আমাদের স্ট্র্যাটিফিকেশন হিসেবে দেখানো হচ্ছে, টাইপ অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, এরপরে আমরা দেখব মোবিলিটি। এই জায়গাটা খুব ভালো জায়গা, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। মোবিলিটি, সামাজিক বিচলন, উদাহরণের ভিত্তিতে। আচ্ছা, মোবিলিটি নিজেদের জীবনে যদি একটু খেয়াল করি, আচ্ছা বাবা কোথাও প্রাইমারি স্কুলের টিচার ছিল, তার ছেলে একজন বড় অফিসার, বা বাবা মাস্টার ছিল কিন্তু ছেলে সেরকম কিছু করতে পারেনি, ছেলে একটা ছোট্ট ব্যবসা করছে। আবার দেখা যায় যে আমরা একটা ধনী পরিবারকে মানে মধ্যবিত্তে আসতে যেতে দেখতে পারি, বা আমরা যদি মধ্যবিত্ত পরিবারকে একটা ধনী পরিবারে বা গরিবকে মানে আমরা ধনী জায়গাটাতে যেতে দেখতে পারি। তো এই যে সমাজের মধ্যে একটা বিচলন ঘটছে, একটা পরিবর্তন ঘটছে, যেটাকে বলা যেতে পারে যে সমাজের এক স্তর থেকে অন্য স্তরে মানে ট্রান্সফার হচ্ছে, বিচলন হচ্ছে, মর্যাদাগত দিক থেকে, আর্থিকগতভাবে, সম্মানের দিক থেকে, এটাকেই আমরা তো সোশ্যাল মোবিলিটি বলবো। তাহলে সোশ্যাল মোবিলিটি একটা কনসেপ্ট কি না, সোশ্যাল মোবিলিটির কনসেপ্ট এটা যেখানে বলা হচ্ছে যে মানুষ তার সমাজের অবস্থানটাকে পরিবর্তন করে, সেটা আপ ডাউন হতে পারে, তার আর্থিকগত দিক থেকে, তার মান সম্মানগত দিক থেকে, তার ক্ষমতাগত দিক থেকে, যে কোনোভাবে সমাজের এক স্তর থেকে অন্য স্তরে যে তার বিচলন ঘটছে, সেটাকেই আমরা সোশ্যাল মোবিলিটি হিসাবে দেখছি। এখানে সোশ্যাল মোবিলিটির জায়গাগুলো একটু আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এর উদাহরণের ভিত্তিতে। আচ্ছা, একটা বিষয় একটু অবশ্যই চাইতেই হয়, প্রথমত কোনো জায়গার উপরে যদি তোমাদের আলোচনা করতে বলার থাকে সেটা অবশ্যই একটু বলবে কমেন্টে। আর ভালো লাগলে, একটু টাইম লাগে কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন যোগায়, যে তোমাদের একটা কমেন্ট বা একটু লাইক, একটু তোমাদের টাইম লাগে, একটু নষ্ট হয় একটু একটা কমেন্ট লিখতে গেলে কিছু, কিন্তু তবু ওটুকুই আমাকে একটা মোটিভেশন যোগায় যে একটা ভিডিও কিছু করি, আমাকে কমেন্ট করেছে। তাই যদি ভালো লাগে অবশ্যই কিছু একটু সাহায্য করতে পারি, একটু কমেন্ট করবে, আর একটা লাইক দিতে একটু সময় লাগে না, এটা একটু দিয়ে দেবে যদি মন যায়, জোর নয়। আচ্ছা দেখো, চেয়ে নিলাম তোমাদের কাছে এইটুকু। আচ্ছা দেখো, টাইপস অফ সোশ্যাল মোবিলিটির যেটা জায়গা, যে ভার্টিক্যাল মোবিলিটি, ভার্টিক্যাল উলম্ব বিচলনতা মানে আপ ডাউনের জায়গা। ভার্টিক্যাল মানে কিন্তু এটা আবার সব সময় উপর দিকে ওঠাই ভাবা হয়, এটা কিন্তু নয়। সমাজে এমন কিছু বিচলন ঘটে যেটা ভার্টিক্যাল ভাবে ঘটে, যেমন বাবা কৃষক ছিল, ছেলে ডাক্তার হয়েছে, তাহলে এটা যে হলো, এটা কি হলো না, এটা ভার্টিক্যাল মোবিলিটি, কিন্তু এখানে বোঝার আছে, খেয়াল করবে। আবার ধরো বাবা টিচার ছিল, ছেলে একজন মানে একটা ছোট মুদি দোকান বা ব্যবসা করে, তাহলে এটাও কিন্তু ভার্টিক্যাল মোবিলিটি, এটাও কিন্তু ডাউন হয়েছে, কিন্তু ভার্টিক্যালি ভাবে হচ্ছে, হরাইজন্টাল ভাবে নয়। তাহলে বাবা কৃষক ছিল, ছেলে অফিসার হয়েছে, ভার্টিক্যাল। বাবা টিচার ছিল, ছেলে কোনো কিছু কাজ করে, ছোটখাটো কাজ করে, সেটাও ডাউন হলো, কিন্তু ভার্টিক্যাল। ধরো তোমাকে এরকম একটা উদাহরণ দিল, সেটার ভিত্তিতে যদি চুজ করতে বলে ভার্টিক্যাল যদি শুধু থাকে তাহলে তাই হলো, কিন্তু না হলে বুঝতে হবে। যদি বলে বাবা কৃষক ছিল, ছেলে
অফিসার সেটা যদি আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি থাকে তাহলে অবশ্যই আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি হবে। আর বাবা কিছু বড় কিছু করতো, ছেলে তার থেকে কম কিছু করে, কম বেতন কম মান সম্মান বা কম সম্মান, তাহলে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি। যদি এরকম উদাহরণ থাকে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড না থাকে তাহলে ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু যদি ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড থাকে তাহলে এটা এটা উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে, তার জন্য আপওয়ার্ড ডাউনওয়ার্ডটা কিন্তু খেয়াল করতে হবে এটা। আর হরাইজন্টালের ক্ষেত্রে কি হয়, একই পেশার মধ্যে থেকে, বা ধরো বাবা শিক্ষকতা ছিল, ছেলে শিক্ষকতা, বাবা ডাক্তার ছিল, ছেলে ডাক্তার, বাবা কৃষক ছিল, ছেলে কৃষক, মানে এই যে জায়গাটা এটাকে আমরা হরাইজন্টাল হিসাবে দেখছি, হরাইজন্টাল যে মোবিলিটি হিসাবে দেখছি। একটা মিনিট, তাহলে এটাকে আমরা কি হিসাবে দেখছি না, এটা হরাইজন্টাল মোবিলিটি হিসাবে বিষয়টাকে দেখছি। আচ্ছা আচ্ছা, দেখো এবার যেটা আমরা দেখব যে এই যে হরাইজন্টাল মোবিলিটি কি না, একই জায়গায় বা তার এক স্থান থেকে অন্য স্থানে, সে এই এই জায়গাতে এসপি ছিল পশ্চিমবঙ্গে, তারপরে অন্য জায়গাতে সে এসপি হলো, বা এইরকম কিছু বিষয়, বা একটা স্কুলে ছিল অন্য স্কুলে খালি স্থান পরিবর্তন ঘটছে, এই যে বিচলনতা এটা হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক বিচলন, তাদের কোনো পরিবর্তন ঘটছে না। আর যেটা ইন্টার জেনারেশন মোবিলিটি একটা হচ্ছে, ইন্টার জেনারেশন মোবিলিটি, ইন্টার জেনারেশন মোবিলিটি যেটা হয় এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে অবস্থান পরিবর্তন, এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম। এটা কেমন দেখো, এটার সঙ্গে ভার্টিক্যালের কিন্তু একটা মিল আছে, গুলিয়ে ফেলা যাবে না। বলা হচ্ছে বাবা কৃষক ছিল, ছেলে তার প্রচেষ্টায় তার চেষ্টায় ডাক্তার হয়েছে, এটা কি হবে, আমরা প্রথমত কি ভাববো, ভার্টিক্যাল, আপওয়ার্ড ভার্টিক্যাল। কিন্তু ইন্টার ইন্টার যেটা টার বলছি, ইন্টার জেনারেশন মোবিলিটি, এক যেটাকে আন্তঃপ্রজন্মীয়, এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের অবস্থার পরিবর্তন, অর্থাৎ বাবা ছিল কৃষক, ছেলে বড় অফিসার, এটা কিন্তু যদি অপশানে ইন্টার জেনারেশন মোবিলিটি থাকে সেটা হবে। কারণ ভার্টিক্যালে স্পেসিফিক বলছে ঠিক আছে, কিন্তু ভার্টিক্যালে বলছে ঠিক আছে যে এটার আপ ডাউন হয়েছে, কিন্তু তার স্পেসিফিক মূল বৈশিষ্ট্য কিন্তু ইন্টার জেনারেশন মোবিলিটি একটা অপশানে বসে আছে, সেইটা খেয়াল করতে হবে। আর ইন্ট্রা হচ্ছে একই জীবন দশায়, অর্থাৎ নিজের জীবন দশায় তার আপ ডাউন যেটা ঘটছে। ইন্ট্রা জেনারেশনে যেটা মোবিলিটি, সে ছিল সে সেলুন দোকান ধরে সেলুন দোকান করে জীবন জীবিকা পালন করছিল, সে একটা পার্লার করে তার জীবনে উন্নতি করলো, তার সে নিজেই করছে, তার 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 হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম করেনি, সে নিজেই করছে, এটা হচ্ছে ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি হচ্ছে, এটা খেয়াল করে। ওপেন মোবিলিটি যেটা হয়ে থাকে, উন্মুক্ত মোবিলিটি, যেখানে ছেড়ে দেওয়া হয়, তাকে নিজের থেকে সে যেতে পারে উন্মুক্ত মোবিলিটি। যেমন একজন মানে ধরো যাদেরকে আমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে থাকি, তাদেরকে চেষ্টার দ্বারা তাদেরকে কি হচ্ছে না, তাদের যোগ্যতার জায়গায় সে যেতে পারছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার হচ্ছে ওপেন মোবিলিটি হয়। আর ক্লোজ মোবিলিটিতে কি হয় বলতো, জন্মগত নির্ধারণ, যে সে ব্রাহ্মণের সন্তান, সে কোনো একটা কাস্টগতভাবে তাকে ক্লোজ বদ্ধ রাখা হয়, যে তাকে সেইখানেই থাকবে, মানে এটা বদ্ধ বিচলনতা, যেখানে বিচলনতার কোনো জায়গা বা সুযোগ সেরকম ভাবে থাকে না, পরিবর্তন সম্ভব না, যেমন জাতিগতভাবে, ধর্মগতভাবে, কাস্টগতভাবে যে বিচলনতা। আর ওপেন বিচলনতা যেটা হয় মুক্ত, সেটাকে তাকে ছেড়ে দেওয়া হয়, সে তার নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টায় সে তার মোবিলিটির জায়গা মোবিলিটিতে যেতে পারে বা তার পরিবর্তন ঘটতে পারে। আর কালচারাল যেটা মোবিলিটি হয় না, সেটা হচ্ছে শিক্ষা সংস্কৃতি অর্জনের মাধ্যমে অবস্থার পরিবর্তন। যেমন আজকে যদি বলা হয় যে ওয়েস্টার্ন কালচার কি, বা যেটাকে বলা হয় পশ্চিমী পাশ্চাত্যকরণ, যেটাকে বলা হয় মানে অন্য দেশকে, অন্য সংস্কৃতি, অন্য কালচারকে ফলো করে আসা। যেমন ধরো নিম্ন শ্রেণীর, নিম্ন জাতির মানুষরা কোনো উচ্চ জাতি বা বর্ণের খাদ্যাভ্যাস, পোশাক আশাক দেখে তাদের কালচারের যে বিচলনতা ঘটাচ্ছে বা তাদের যে সমাজের বিচলনতা ঘটাচ্ছে, এগুলো হচ্ছে কালচারাল মোবিলিটি, অর্থাৎ উচ্চ সংস্কৃতি কালচারকে ফলো করে যে জায়গাগুলো হয়ে থাকে, এটাকে হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি অর্জনের মাধ্যমে অবস্থার পরিবর্তন। এই মোবিলিটির জায়গাগুলো একটু স্মরণে রাখবে। আচ্ছা, এরপরে আমরা দেখব সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন ওভারঅল ভাবে আলোচনা করছি, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে বলে দিচ্ছি কোন জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ। যেমন সোশ্যালাইজেশন বলতে আমরা কি বুঝি, আচ্ছা এই মানুষটা কারোর সঙ্গে মেশে না, একটা মানুষ, এই মানুষটাকে দেখেছি সমাজে যেমন ব্যক্তি আছে, যারাই আছে সবার সঙ্গে কি সুন্দর মিশতে পারে, সবার সঙ্গে কি সুন্দর মিশে কথা বলতে পারে, সকলের আপদে বিপদে যেয়ে সেখানে তাদেরকে হেল্প করে, তাদেরকে সাহায্য করতে চলে যায়। এই মানুষটার না একটা
সামাজিক মেলবন্ধনটা না একটা ভালো। তো এই জায়গাটাকে যদি আমরা খেয়াল করি তাহলে এটা আমরা কি বলছি, এটা আমরা নিজেদের অজান্তে একটা বিষয় বলছি যেটাকে আমরা কি বলছি, মানে সোশ্যালাইজেশন বলছি, কিন্তু হয়তো সেভাবে আমরা ফিল করছি না। সোশ্যালাইজেশন হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন আস্তে আস্তে সে যখন বড় হয় তাকে সামাজিক কিছু নিয়ম, সামাজিক কিছু মানদণ্ড, সামাজিক কিছু আদর্শ ভাবধারা তাকে কিন্তু ফলো করতে হয়, তাকে কিন্তু মানতে হয়। সেই সমাজে বসবাস করতে গেলে সামাজিক জীব হিসাবে তাকে কিন্তু সেগুলো ফলো করতে হয়, তাকে সেগুলো মানতে হয়। যে হ্যাঁ, সমাজ এটা না মানলে সমাজ আমাকে শাস্তি দেবে, সমাজে মানা উচিত, নাহলে সমাজে টিকে থাকা যাবে না। সমাজের নিয়ম নীতি আদর্শ ভাবধারাকে আত্মস্থ করা, অর্থাৎ এক কথায় বললে সমাজের মূল্যবোধ, সমাজের নিয়ম কানুন সংস্কৃতি অনুসরণ করার যে প্রক্রিয়া বা নিজেকে সামাজিক জীব হিসাবে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকেই বলছে কি না আমাদের সোশ্যালাইজেশন হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে। আবার এটা বলতে পারি যে সমাজের মতো করে নিজেকে গড়ে তোলা, সমাজের সঙ্গে নিজেকে ফিট করানো, এটাকেই আমরা সোশ্যালাইজেশন বলছি। এই সোশ্যালাইজেশনের ক্ষেত্রে এজেন্সি হিসাবে কতকগুলো যেটা থেকে প্রশ্ন হয়ে থাকে যে ফ্যামিলি, পরিবার হচ্ছে সামাজিকরণের প্রধান মাধ্যম, আর বিদ্যালয়, দুটো নিয়ে বেশি আমাদের প্রশ্নের জায়গায়। আগে এটা আলোচনা করে দিই তারপরে বলছি। ফ্যামিলি হচ্ছে কি সোশ্যালাইজেশন ঘটানোর একটা মাধ্যম, কারণ পরিবার থেকেই তো শিশু পারিবারিক শিক্ষার দ্বারা, মূল্যবোধের দ্বারা সামাজিক নিয়ম নীতি ভাবধারা জানতে পারে, তার মানে পরিবার সামাজিকরণ একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তারপরে পিয়ার গ্রুপ যেটাকে আমরা বলছি, সহপাঠীর দল, বন্ধু বান্ধব। তুমি কোন বন্ধু বলে না যে তোমার তোমার মানে যাকে বলা হয়, মনে করতে পারছি না বিশ্ব কথাটা, একটা কোডটা, যে তুমি কাদের সঙ্গে মেশো, তোমার বন্ধু দলটা কিরকম, তার উপরে তোমার রুচি, তোমার অভ্যাস, তোমার আচরণ ধারা কিন্তু নির্ভর করবে। তুমি কাদের সঙ্গে মিশছো, কোন বন্ধু গ্রুপের সঙ্গে মিশছো। তাই বন্ধু গ্রুপটাকেও একটা সোশ্যাল এজেন্সি ধরা হয়। স্কুল, বিদ্যালয়ের একটা বড় টাইম, বিদ্যালয়ের জীবনে একটা বড় টাইম বিদ্যালয় বা শিক্ষা জীবনে কাটাতে হয়, এখান থেকে সোশ্যালাইজেশন শেখা হয়। রিলিজিয়াস, প্রত্যেকে যে আসে তার ধর্মগত হবে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখানে ধার্মিক শিক্ষা, সেখানে নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, আচার ব্যবহারের শিক্ষা লাভ করে থাকে। মাস মিডিয়া, গণমাধ্যম, আজকে টিভি, সংবাদপত্র, ইন্টারনেট, এইগুলোর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সমাজের নিয়ম, তাদের অধিকার, আইনপত্র সম্পর্কে জানতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গণমাধ্যমও আমাদের সোশ্যালাইজেশন একটা মাধ্যম হয়ে উঠেছে, সংস্থা হয়ে উঠেছে। কমিউনিটি যেটাকে আমরা বলছি, নেইবারহুড যেটাকে বলছি, প্রতিবেশী বা সম্প্রদায়, প্রতিবেশী বা সম্প্রদায়। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি বলে রাখি, এই যে নেইবারহুড বা প্রতিবেশী স্কুল, যদিও এই ইউনিটের প্রশ্ন নয়, প্রতিবেশী স্কুল বা নেইবারহুড স্কুলের সুপারিশ, মানে নেইবারহুড স্কুল স্থাপন বা প্রতিবেশী স্কুল স্থাপনের সুপারিশ কোন কমিশনে করা হয়েছিল, একটু কমেন্ট সেকশনে জানাবে। এইখান পর্যন্ত যারা এসেছো অবশ্যই একটু জানাবে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা এজেন্সি কি, যে তোমার কমিউনিটি, তুমি যেখানটা থাকছো, আমি বলি না আমার পাড়াটা ভালো নয়, আমার সময়টা ভালো নয়, আমি যেখানটায় থাকি সেখানে মানুষের কোলাহল, তাদের সচেতন নয়, জীবনযাত্রা নিয়ে সচেতন নয়, তাদের পড়াশোনা নিয়ে সচেতন নয়, স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, মানে এটা নির্ভর করে যে তোমার সোশ্যালাইজেশনটা তুমি কোন প্রতিবেশীতে আছো, প্রতিবেশী সম্প্রদায়ের মধ্যে আছো, কোন সম্প্রদায়ের মধ্যে আছো, এই বিষয়গুলো। স্টেট অ্যান্ড ল, কোনো দেশের আইন, তার নিয়ম, তার আদর্শ, তার সংবিধান, এটা নির্ভর করে তো তার সোশ্যালাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়ার্ক প্লেস, অর্থাৎ তোমার কর্মক্ষেত্র, তোমার কর্মক্ষেত্র যদি তোমার ভালো হয়, কর্মক্ষেত্রে যে কর্মগত জীবনযাপন পালনের ক্ষেত্রে সেখানে তাদের সহকর্মীদের সঙ্গে কাজ করার মাধ্যমে নিজের মতো করে তো সব পাবে না, সেখানে দেখো অ্যাডজাস্টমেন্ট করছো, তাদের সেখানে অনেক কিছু বিষয় জানতে পারছো, এইগুলো ভাবতে ভাবতে তোমার মধ্যে একটা বিষয় কাজ করছে, যেটা জীবনের যে নিয়ম, সহযোগিতা, পেশাগত সংস্কৃতি শিখে ফেলো, এইগুলো। এবার এইখানে দুটো বিষয় আমাদের একটু কনফিউজ করে। আমাদের সামাজিকীকরণের প্রধান মাধ্যম, সামাজিকীকরণের পাঠ শুরু, সামাজিকীকরণের মূল মাধ্যম সেটা পরিবার। সামাজিকীকরণের প্রধান মাধ্যম, সামাজিকীকরণের মূল মাধ্যম, সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ সংস্থা সেটা আমাদের পরিবার। এবং সামাজিকীকরণের অআনুষ্ঠানিক সংস্থা, সামাজিকীকরণ সেটা পরিবার। যদি বলে সামাজিকীকরণের আনুষ্ঠানিক সংস্থা কি, সেটা হচ্ছে বিদ্যালয়। সামাজিকীকরণের আনুষ্ঠানিক সংস্থা বিদ্যালয়। যদি বলে বৃহত্তর পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সামাজিকীকরণের কোন মাধ্যম বা কোন এজেন্সি সব থেকে সাহায্য করে, সেটা কিন্তু স্কুল। বৃহত্তর পরিবেশে সামাজিকীকরণের ক্ষেত্রে তো সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় হবে। এই জায়গাটা আমরা একটু স্মরণ করবে।
আচ্ছা, কিছু পিপিটিতে উল্লেখ করা হয়নি, সেইগুলো আমি একটু আলোচনা করে দেব। তার আগে আরো কয়েকটা জায়গা একটু আলোচনা করে নিই। আমাদের টোটাল 28টা স্লাইড, তার মধ্যে আমরা 25টা প্রায় শেষ করে নিচ্ছি, আর 3টে স্লাইড আছে। আর একটু জায়গা আছে, সেটা আমি পিপিটিতে উল্লেখ করিনি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, যদি তোমাদের ধৈর্য থাকে। বা অনেকক্ষণ বকছি তো, মানে ভালো নাও লাগতে পারে, আমাদের একটা যতই যাই একটা অ্যাটেনশনের বিষয় থাকে। আচ্ছা দেখো, এই ক্লাসগুলো যদি ধীরে ধীরে নিতে পারতাম, আমি আমার অসুবিধার জন্য নিতে পারিনি, তাই ম্যারাথনে করে দিচ্ছি। না হলে হয়তো একটা সোশ্যালজির উপরে মিনিমাম 2টো বা 3টে ক্লাস সবের উপরে করতে পারলে হয়তো পুরো বিষয়টা, সিলেবাসটা আরো একটু ক্লিয়ার। তবে সমস্ত মূল জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর বকবো না, কারণ বকা তোমাদের আমাদের এখন আর পছন্দ হবে না। আপনি আপনার বকা রাখুন তো। আচ্ছা, ইটিমোলজিক্যাল মিনিং অফ সোসাইটি। সোসাইটি শব্দটি কোথা থেকে এসেছে? তো এইখানে সোসাইটি শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ সোসিয়াস, এই কথাটা শুনতে পাবো, আমরা দেখতে পাই। সোসিয়াস শব্দটি সঙ্গী, সহযোগী, বন্ধুত্বপূর্ণ সঙ্গী, এই অর্থে ব্যাখ্যা করে। তাহলে সোসাইটি শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, কোথা থেকে? ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে। এই সোসিয়াস, কিন্তু আমাদের এখানে সোসিয়েটাস কথাটা যেহেতু আছে, যে আরেকটি ল্যাটিন শব্দ সোসিয়েটাস, যার অর্থ হলো সহবাসস্থান, একত্রে বসবাস করা অবস্থা। এই সোসিয়েটাস থেকে আধুনিক ইংরেজি শব্দ সোসাইটি গঠিত হয়েছে। তাহলে আমাদের যদি প্রশ্নে দুটো অপশন থাকে, সোসিয়াস এবং সোসিয়েটাস, আমাদেরকে কিন্তু সোসিয়েটাস অপশনটা চুজ করবে। তাই দেখো, কিছুজন দাবি করছে যে সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে এসেছে, কিছুজন দাবি করছে, এবং সেটা খুব স্ট্রং ভাবে, এটা আধুনিক অর্থে, যে সোসাইটি শব্দটি সোসিয়েটাস থেকে এসেছে। এই যে কথাটা সোসিয়েটাস, SOCIETAS, সোসিয়েটাস থেকে এসেছে, যার অর্থ হলো সহবাসস্থান, একত্রে বসবাস করা, এই অর্থে বলতে চাইছে। তাহলে এই দুটো কথা মনে রাখবো। যদি শুধু সোসিয়াস থাকে বেছে নেব, যদি দুটো থাকে, দুটোই সোসিয়াস এবং সোসিয়েটাস, তাহলে সোসিয়েটাস নেব। আচ্ছা, সোসাইটি মানে এমন একটি গোষ্ঠী যেখানে মানুষ পরস্পরের সঙ্গে বসবাস করে, সহযোগিতা করে, সামাজিক সম্পর্ক গড়ে তোলে। সোসাইটি হলো, ভাবো না, আমরা এই সোসাইটির মানুষ, আমাদের সোসাইটি চলে না, তার মানে সেখানে কি একটা গোষ্ঠী যেখানে মানুষ পারস্পরিক সঙ্গে বসবাস করে, সহযোগিতা করে, সামাজিক সম্পর্ক গড়ে তোলে, এটাই তো সোসাইটি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব সোশ্যাল চেঞ্জ। এরপরে একটা জায়গায় সোশ্যাল চেঞ্জ। আচ্ছা, আমরা আমাদের নিজেদের জীবনের যদি 5টা বছর, 10টা বছর বা 15টা বছর পিছন দিকে ভাবি, এই যে মানে বিশ্বের চাকচিক্য, এই যে এত টেকনোলজি, এই যে মানে তোমাদের সাথে কোনোভাবেই প্রত্যক্ষভাবে সেইভাবে যোগাযোগ নেই, অনেকেই আমার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করে, মানে আলোচনা করে কোনো বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলে, কিন্তু ধরে নিলাম প্রত্যক্ষ যোগাযোগ নেই, কিন্তু তোমাদের সঙ্গে পরোক্ষগতভাবে একটা যোগাযোগ আমার তৈরি হয়েছে। তো দেখতে গেলে যদি আমরা খেয়াল করি যে আজকে এই যে সমাজের যে জায়গাটা, এটা কতটা পরিবর্তন হচ্ছে। আমি কি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম, বা আমি যদি এই টেকনোলজি না উন্নত হতো, বা যদি আমি গুগল মিটে ক্লাস করাতে চাই ডাইরেক্ট ভাবে, তাহলে কি আমি করাতে পারতাম টেকনোলজি যদি না উন্নত হতো, শিক্ষা ব্যবস্থা যদি না ডেভেলপমেন্ট হতো, বা বা যদি কালচারগত যদি কোনো পরিবর্তন না ঘটতো। তাহলে যদি খেয়াল করি যে আজ থেকে 10 বছর আগে যদি যাই, 10 বছর আগে সমাজ, সোসাইটি, চিন্তাধারা, মানুষের আদর্শ, ভাবধারা, রীতিনীতি, কালচার, আজকের সমাজের যে সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে। এই সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সমাজ যখন পরিবর্তন হচ্ছে, সমাজের গঠনের পরিবর্তন হচ্ছে, গঠন কাঠামোর পরিবর্তন হচ্ছে, সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তন হচ্ছে, মূল্যবোধ, চিন্তাধারা, রীতিনীতি, আচার আচরণ, সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন ঘটে। এই পরিবর্তন আকস্মিকভাবে ঘটতে পারে, আবার ধীর গতিতে ঘটতে পারে। দেখো, তাহলে সমাজের কাঠামো, সমাজের আদর্শ, সমাজের চিন্তাধারা, সমাজের রীতিনীতি, সমাজের মূল্যবোধ, সমাজের স্থাপত্য, এই পরিবর্তন ঘটে চলেছে। এই পরিবর্তনের পিছনে অনেক কিছু বিষয় কাজ করে, তবে এই পরিবর্তন কখনো ধীর গতিতে হয়, এই পরিবর্তন কখনো হঠাৎ হয়ে যায়, সাডেনলি হয়ে যায়। যেমন শিক্ষার দ্বারা বা কালচারের দ্বারা যখন সমাজ পরিবর্তন ঘটে থাকে, সেটা ধীর গতিতে হয়, কিন্তু কোনো বিপ্লব, কোনো যুদ্ধ, কোনো মহামারী, এর দ্বারা যখন সমাজ পরিবর্তন হয়, সেটা হয়ে থাকে খুব হঠাৎই ঘটে থাকে, হঠাৎ, বা প্রাকৃতিক কোনো বড় দুর্যোগ, সেটা আমাদের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অনেক দ্রুততার সঙ্গে হয়ে থাকে সমাজ পরিবর্তন। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব যে কজেস অফ সোশ্যাল চেঞ্জ, কি কি কারণে হয়ে থাকে, এটাকে আমরা ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জও বলতে পারি।
সামাজিক পরিবর্তনের উপাদান হিসাবেও এটাকে আমরা ভাবতে পারি বা বলতে পারি, যেটাকে কজেস হিসাবে আমি বলছি। যেমন হ্যাঁ, কজেস অফ সোশ্যাল চেঞ্জ, এখানে প্রযুক্তির অগ্রগতি। খেয়াল করো, আজকে এই টেকনোলজির জন্যই তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, এই টেকনোলজির জন্যই আমি ইউটিউবে কিছু তথ্য, কিছু নলেজ, কিছু বিষয় আমি ইনফরমেশন শেয়ার করতে পারছি। বা টেকনোলজির যোগাযোগের মাধ্যমে আমাদের ধরো ফর্ম ফিল আপ অনলাইনে করতে পারছি, ছোটো ছোটো করে ভেবে নিতে বলছি। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যগত চিকিৎসা ব্যবস্থা, বা আমাদের এই কমিউনিকেশন সিস্টেম, বা আমাদের মানব জীবনের মানে মানব দৈনন্দিন জীবনের সমস্ত ফ্রিজ, এসি, বিভিন্ন জলের ব্যবস্থা, সবই টেকনোলজির কতটা অবদান, ব্যাপক অবদান। এই টেকনোলজির দ্রুততার পরিবর্তনের ফলে সমাজের এক ব্যাপক পরিবর্তন ঘটে। তাহলে টেকনোলজি, প্রযুক্তি একটা অগ্রগতি, সমাজ পরিবর্তনের হাতিয়ার। অর্থনৈতিক পরিবর্তন, সমাজ পরিবর্তনে মানুষের হাতে অর্থনীতি থাকলে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। রাজনৈতিক, যে কোনো দেশের রাজনীতি নির্ভর করে, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দলের ভিত্তিতে নির্ভর করে সেই দেশের বা সেই রাষ্ট্রের সেই সময়কার সমাজ পরিবর্তনের গতিধারা। সাংস্কৃতিক প্রভাব, কালচার নির্ভর করে সমাজ পরিবর্তন ঘটবে না ঘটবে না। যদি গোড়া সাংস্কৃতিক কালচারে পড়ে থাকে তাহলে সমাজ পরিবর্তন ঘটবে না। যদি কালচারে পরিবর্তন ঘটানো যায় সংস্কৃতি, তাহলে সমাজ পরিবর্তন ঘটবে। জনসংখ্যার গত পরিবর্তন, যদি একটা সময় জনসংখ্যা খুব কম, মানে জন্মগ্রহণ সংখ্যা মানে কম, বা যাদের মৃত্যু সংখ্যা কম বেশির একটা পার্থক্য লক্ষ্য করা যায়, বা একটা সময় জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়লো, তাহলে তার ফলে সমাজের তো কাঠামোর কিছু পরিবর্তন ঘটবে। তাদেরকে কাজ দিতে হবে, তাদেরকে বাসস্থানের জায়গা দিতে হবে, তাদেরকে খাদ্য দিতে হবে। তার মানে জনসংখ্যাগত পরিবর্তনও কিন্তু আমাদের সমাজ পরিবর্তনের উপরে একটা প্রভাব ফেলে। এবং শিক্ষার প্রসার, যত মানুষের মধ্যে শিক্ষা থাকবে, যত মানুষের মধ্যে ইলিটারেসি সরে গিয়ে লিটারেসির জায়গা তৈরি হবে, সাক্ষরতার পরিমাণ বাড়বে, তত সমাজের পরিবর্তন ঘটবে, চিন্তাধারা, আদর্শ, ভাবধারা, মূল্যবোধের। সামাজিক আন্দোলন, যত সামাজিক মুভমেন্ট হবে, সোশ্যাল আন্দোলন, সেটা সমাজ পরিবর্তনে সাহায্য ফেলবে। প্রাকৃতিক পরিবেশ ও দুর্যোগ, কোনো বড় সুনামি, ভূমিকম্প, কোনো কিছু বড় দুর্যোগ হলে সমাজ পরিবর্তন হয়ে থাকে। বৈজ্ঞানিক আবিষ্কার, যত সায়েন্টিফিকের যে মানে আমাদের হ্যাঁ ডিসকভারিজ, বৈজ্ঞানিক আবিষ্কার, যত বিজ্ঞান ভিত্তিক যত আবিষ্কার হবে, যেটা আমি টেকনোলজি বললাম, টেকনোলজি আর বিজ্ঞানকে একটু অন্য অর্থে ব্যাখ্যা করা হয়, মানে একবারে সম্পূর্ণ নয়, মিল আছে। বৈজ্ঞানিক যত বিজ্ঞান যত মানে আবির্ভাব ঘটছে, বিজ্ঞানের যত প্রসার ঘটছে, বিজ্ঞানের যত উন্নতি ঘটছে, সমস্ত ক্ষেত্রে যখন বিজ্ঞানের ছোঁয়া লাগছে, তখনই সমাজ পরিবর্তন ঘটছে। বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ, বিশ্বের সঙ্গে একটা মেলবন্ধন, যেটা ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, প্রত্যেকে একে অপরের উপরে যে নির্ভরশীলতার ভিত্তিতে যেটা যাদের প্রয়োজন আদান প্রদান, এই যে বিশ্বায়ন যেটাকে আমরা বলছি, যে গ্লোবালাইজেশনে কিন্তু সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যদি বি পার্টে একটা জায়গা, বড় পার্ট দেখি, তাহলে আমরা একটা জায়গা দেখতে পাবো, যেটা কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেমস অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এটা আমি স্লাইডে বেশি উল্লেখ করিনি, আমি কিছু তথ্য ইনফরমেশন আমি তোমাদেরকে বলে দেব, সেটা তোমাদের যদি সম্ভব প্রয়োজন হয় ওটা একটু কালেক্ট করতে পারো, ওটা গুরুত্বপূর্ণ। এবং কোন জায়গাগুলো এখানে দেখবে সেটা আমি একটু বলে দেবো। আচ্ছা, কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম মানে এটা কি বোঝায়, এটা আমরা একটু আগে বুঝবো, তারপরে বিষয়টা বলবো। কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম, সামাজিক দৃষ্টিভঙ্গিতে শিক্ষাক্ষেত্রে কি প্রবলেম, মানে সামাজিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজ শিক্ষাক্ষেত্রে যে সমস্যা, সেটা আমরা দেখবো এখানে। ভারতের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সময়তাত্ত্বিক সমস্যা বলতে বোঝায় সেই সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং নীতিগত বাধা যা শিক্ষার সমান সুযোগ, গুণগত মান এবং সার্বজনীনতা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সমস্যাগুলি শিক্ষা ব্যবস্থাকে কেবল কাঠামোগতভাবে নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে দুর্বল করে তোলে। খেয়াল করে দেখো যে সমাজের কিছু সুযোগের অভাব, কিছু সামাজিক কালচার, সামাজিক নীতি, সামাজিক অর্থনীতি, সমাজের কিছু সার্বজনীনতা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেগুলোকে আমরা বলছি সামাজিক সমস্যা, অর্থাৎ কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ কিছু জাতিগতভাবে, কিছু কাঠামোগতভাবে, অর্থনীতিগতভাবে, মূল্যবোধগতভাবে, সংস্কৃতিগতভাবে কিছু বঞ্চিত, কিছু সুবিধার অভাব ছিল, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে এগুলো সামাজিক প্রবলেম, কিন্তু এই সামাজিক প্রবলেমের জায়গাটা শিক্ষাক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করেছে, যেটাকেই বলছে কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া।
এই যে আমাদের সিলেবাসে উল্লেখিত বিষয় যেগুলো আছে এবং যেগুলো আমাদেরকে দেখতে হবে, যেমন নিরক্ষরতা ইলিটারেসি দেখতে হবে, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জায়গাটা দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে শিক্ষায় সমসুযোগের অভাব, দেখতে হবে তফসিলি জাতি, দেখতে হবে তফসিলি উপজাতি, দেখতে হবে অনগ্রসর শ্রেণীর যেটা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস এই জায়গা, এবং কিছু ধারা আর্টিকেল এই জায়গা থেকে কি কি পড়বে এবং কোন ইনফরমেশনগুলো আমি একটু বলে দিই। যেমন নিরক্ষরতার আমাদের জায়গাটা একটু দেখতে হবে। নিরক্ষরতা কি, যারা আগে নিরক্ষরতা কি বলা হতো, যারা শুধু সই করতে পারতো তাদেরকে নিরক্ষর বলা হতো, কিন্তু বর্তমানে নিরক্ষরতা হচ্ছে যারা লিখতে পড়তে এবং অন্যের বক্তব্য বুঝতে পারে তাদেরকেই বলা হচ্ছে সাক্ষর, যদি না পারে লিখতে পড়তে বা অন্যের বক্তব্য বুঝতে তাদেরকে নিরক্ষর বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে, এটার আমাদের কতগুলো ইনফরমেশন আমি একটু বলবো। যেমন ধরো, হ্যাঁ, নিরক্ষরতার ক্ষেত্রে যদি আমাদের দেখা যায় যে 2023-24 সালে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে 2023-24 সালে, এই কথাগুলো একটু তোমাদেরকে শুনেই লিখতে হবে। 2023-24 সালে ভারতের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বয়স 7 বছরের ঊর্ধ্বে জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার 80.90, অর্থাৎ ভারতবর্ষে এখন সোজা কথা বুঝে নাও, এখন এইভাবে বোঝার থেকে ভারতবর্ষে সাক্ষরতার হার 80.9%, 80.9%, নিরক্ষরতার হার 19.1%, এটা মনে রাখবো। সবচেয়ে নিরক্ষরতা সম্পন্ন জায়গা আমরা বিহার জানতাম, কিন্তু বর্তমানে সবচেয়ে নিরক্ষর হচ্ছে এই সমীক্ষা অনুযায়ী সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%, সাক্ষরতা, নিরক্ষর নয়। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08, গোটা ভারতবর্ষে সাক্ষরতার হার 80.90। সব থেকে নিরক্ষর হচ্ছে, এগুলো একটু কারেন্ট ইনফরমেশন জানতে হবে, সব থেকে মানে নিরক্ষর মানে এখন স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ সংখ্যায় বেশি, আর হচ্ছে বিহার তারপরে আছে। আর সবচেয়ে সাক্ষরতা সম্পন্ন স্টেট হচ্ছে, আগে ছিল কেরালা, এখন মিজোরাম, এখন 100% মানে 100% লিটারেসি বলে ঘোষণা করেছে। মিজোরাম এখন 100% লিটারেসি বলে ঘোষণা করেছে, এবং কেরালা, এগুলো তো আছেই। এই ইনফরমেশনগুলো মনে রাখবে। আচ্ছা, এরপরে যেটা আমরা ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এখানে কি কি দেখতে হবে দেখো। ইউনিভার্সাল মানে প্রাইমারি এডুকেশন বা প্রারম্ভিক এডুকেশন, যেটাকে আমরা একই অর্থে বুঝি 6 থেকে 14 বছর বয়সী। তো এই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা দেখব যে সব থেকে ড্রপ আউট কোথায় দেখা যায়, সব থেকে বিদ্যালয় ছুট শিক্ষার্থী দেখা যায়, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বিহার রাজ্যে সব থেকে বিদ্যালয় ছুট শিক্ষার্থী আছে। আর সব থেকে বিদ্যালয় ছুট ড্রপ আউটের সংখ্যা কম, সেটা আমাদের কেরালা। এই ইনফরমেশনগুলো মনে রাখবি। আচ্ছা, ওই বিষয়টা আমি আরও একটু বলে দিই, অনেক সময় স্কিপের জন্য বুঝতে পারো না, যে 30 দিনের যে 30টা মক টেস্ট আমি রেখেছি, অবশ্যই মানে পরীক্ষার যে প্রশ্নের ফরম্যাট সেই অনুযায়ী মক টেস্ট নেওয়া হবে। 11 তারিখ থেকে আমি শুরু করেছি। যদি এখনও তোমাদের কারো মনে হয় মক টেস্টে অংশ, কারণ আমি এটাতে বলছি এই জন্যই যে কিছুদিন কয়েকটা মক টেস্ট হয়েছি, কিন্তু এখন একটা টাইম আছে, যারা নিজেদের প্রিপারেশন যাচাই করতে চাইছো তারা এই 30 দিনের যে মক টেস্ট প্ল্যাটফর্ম আমি রেখেছি, 30 দিনে 30টা মক টেস্ট, যেখানে কিছু মক টেস্ট ইউনিট মক টেস্ট থাকবে এবং কিছু মক টেস্ট আমাদের ওভারঅল ইউনিটের উপরে মক টেস্ট থাকবে, যেটার দ্বারা আমাদের প্রিপারেশনটা যাচাই করতে পারবো। তারা অবশ্যই আর সময় একদমই নষ্ট না করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এই জায়গাটা শেষ করে, অনেকটা ধৈর্য ধরে আছো যারা একটানা দেখছো। আচ্ছা দেখো, এখানে যদি আমরা দেখি যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কতকগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এক হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটা জাতীয় শিক্ষানীতি আমাদের 1986 সুপারিশ, যেখানে আবার জাতীয় শিক্ষানীতি আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ নবোদয় বিদ্যালয়। অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা সুপারিশ। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, যেটাকে ডিপিইপি বলি, 1994 সাল এটা গঠন করা হয়েছিল, কি প্রাইমারি শিক্ষাকে ডিসেন্ট্রালাইজড করার জন্য। সর্বশিক্ষা অভিযান, যেটা 2001 সালে এটা গ্রহণ করা হয়েছিল। সর্বশিক্ষা অভিযান একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হয় যে সর্বশিক্ষা অভিযান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পড়ে, নবম না দশম। তো সর্বশিক্ষা অভিযান 2001 এবং 2001-এ গঠন, 2002-এ কার্যকারী। এর মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, যে সমস্যাটা হচ্ছে যে সর্বশিক্ষা অভিযান গঠন করা হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, কিন্তু সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়েছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আচ্ছা, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, মিড ডে মিল
মিড ডে মিলের ব্যবস্থা, এটা কি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য প্রকল্প সুপারিশ। এই মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে প্রথম, আর পশ্চিমবঙ্গে বা আমাদের এখানে হয়েছিল ভারতের ক্ষেত্রে 1995, ভারতে 1995 মিড ডে মিল, আর প্রথম হয়েছিল তামিলনাড়ুতে 1962। আচ্ছা, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় 2004-এ গঠন করা হয়। যে যারা পিছিয়ে পড়া যে সমস্ত এলাকা আছে, আদিবাসী বা বিভিন্ন ধরনের মানে বিশেষ করে পিছিয়ে পড়া গ্রামের মেয়েদের জন্য, পিছিয়ে পড়া এলাকার যে মেয়েদের জন্য, সেখানে এই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় গঠন করা হয় 2004 সালে, যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর মতো পাঠদান করা হতো, বর্তমানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে। এছাড়াও 2020 জাতীয় শিক্ষানীতিতে অনেক কিছু ঘোষণা করা হয়েছে। তা অনেকটা বড় এরিয়া, পিপিটিতে নেই তো, তাই তোমাদের শুনতেও বোরিং লাগবে, তাই একটু শর্টে বলে যাচ্ছি। আচ্ছা, একটা কনসেপ্ট থাকে আমাদের এই সময় তত্ত্বের ক্ষেত্রে, এক হচ্ছে ইকুয়ালিটি, যেটা সমতা, আর ইকুইটি সাম্য। সমতা কথার অর্থ হচ্ছে সবাইকে, জাতি ধর্ম বর্ণ সবাইকে একই সুযোগ প্রদান, সেটা ইকুয়ালিটি সমতা, যে সবার জন্য একই বিদ্যালয় ব্যবস্থা, সবার জন্য একই পাঠ্যক্রম, সবার জন্য একই বই। আর ইকুইটি সাম্য, অর্থাৎ চাহিদা এবং তাদের পরিস্থিতি এবং তাদের অবস্থানের ভিত্তিতে তাদেরকে সুযোগ দেয়। যেমন একটা মানে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য একরকম ব্যবস্থা, যারা প্রতিবন্ধী তাদের জন্য, যেমন ধরো একটা দৃষ্টিহীন তাদের জন্য ব্রেইলের ব্যবস্থা, আর যারা গিফটেড চিলড্রেন তাদের জন্য আরো অ্যাডভান্স কোর্সের ব্যবস্থা। তাহলে এইখানে তাদের চাহিদা ও সুবিধা অনুযায়ী দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইকুইটি সাম্য। আর ইকুয়ালিটিতে সে প্রতিবন্ধী থাক আর গিফটেড থাক আর সমান মানে অ্যাভারেজ থাক, সবার জন্য একই রকম। এই জায়গাটা একটু খেয়াল করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তফসিলি জাতিকে বলা হয়ে থাকে এক্সটেরিয়র কাস্ট। কাদেরকে বলা হয়? এক্সটেরিয়র কাস্ট তফসিলি জাতিকে বলা হয়, এটা একটু খেয়াল রাখবে। তফসিলি জাতির রিজার্ভেশন জায়গাটা একটু মনে রাখবে, 15% তফসিলি জাতির রিজার্ভেশন। এরপরে তফসিলি উপজাতি এসসি, তাদের রিজার্ভেশন 7.5%, এটা একটু স্মরণে রাখবে। আর ওবিসি, যেটা ওবিসির ক্ষেত্রে যেটা বলবো যে মন্ডল কমিশন 1979 সালে, মন্ডল কমিশন 1979 সালে এই ব্যাকওয়ার্ড, যেটা ওবিসির কথা বলছে, ওবিসির এই কথা সংরক্ষণের কথা বলে বা সুপারিশ করে। এবং এখানে রিজার্ভেশন আছে 27% রিজার্ভেশন, মানে যেটাকে বলা হয় ওবিসি ব্যাকওয়ার্ড, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই জায়গাগুলো। আর কতকগুলো জায়গার আমি দেখার কথা বলবো এখান থেকে একটা জায়গা দেখার কথা বলবো, যেটা হচ্ছে তোমার হ্যাঁ, কত ধারাগুলো একটু মনে রাখবে। ধারা থেকে একটা প্রশ্ন হয়ে যায় যে কত নম্বর ধারায় কি বলা হয়েছে, বিশেষ করে এই এরিয়া থেকে। যেমন ধরো একটা যে 21 নম্বর ধারায় কি বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়সে শিক্ষাকে আইনগতভাবে করা হয়েছে, আইনগতভাবে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 নম্বর ধারায় শিক্ষাকে বাধ্যতামূলক আইনগতভাবে করা হয়েছে। আর 45 নম্বর ধারাও কিন্তু থাকে, কিন্তু যদি 45 আর 21 থাকে, সেখানে 21 কিন্তু অ্যান্সার হবে। এইগুলো অনেকগুলো বিষয়, আর একটু বেশি টাইম হলে বিষয়গুলো আলোচনা করা যেত। এবং যেমন ধরো একটা আর্টিকেলের কথা বলছে, যে আর্টিকেল তোমার 16তে বলছে যে সরকারি চাকরির ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীদের কিছু সংরক্ষণের ব্যবস্থা করা। এরকম ভাবে এই সংবিধানের ধারাগুলোকে একটু খেয়াল করবে, একটু দেখবে। তো ওভারঅল আমি তোমাদের সামনে আজকে পুরো যে বিষয়গুলো আলোচনা করলাম, যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের আমরা বেশিরভাগ জায়গাটা আলোচনা করলাম ম্যারাথন আকারে। তো এখানে আশা করব তোমাদেরকে কিছু হলেও ন্যূনতম ইনফরমেশন আমি দিতে পেরেছি। আর যদি অবশ্যই ভালো লাগে কিছু একটু কমেন্ট করবে, একটা লাইক দেবে, এটুকুই চেয়ে নিলাম। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।